যদি বাংলায় বলি, বা যারা আমাদেরকে অ্যাপয়েন্ট করেছে, আপনি দেখবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছে তারা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। ইন্টেন্ডেন্ট ইউজার মানে আলটিমেট ইউজার, অর্থাৎ আমি যে অডিটটা করছি বা আমি যে অ্যাসাইনমেন্টটা করছি, যেমন কেউ ইন্টারনাল অডিট করছেন, কেউ ক্যাশ ইনসেন্টিভ করছেন, সো যাদের জন্য করছি বা যারা আমাকে অ্যাপয়েন্ট করেছে তারা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। আবার বলছি, যাদের জন্য কাজ করছি বা যারা আমাকে অ্যাপয়েন্ট করেছে তারা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। আর যে জায়গায় কাজ করছি, যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, ইনফরমেশন গুলো দিচ্ছে, বা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন বা আদার্স যে যাই থাকুক না কেন, যারা জিনিসগুলো যা আমি যেটার উপর অডিট করব বা অ্যাসুরেন্স দিব, সেটা যারা প্রোভাইড করছে, হেল্প করছে, তারা হচ্ছে রেসপন্সিবল পার্টি। ক্লিয়ার? তিনটা পক্ষ, ইন্টেন্ডেন্ট ইউজার, রেসপন্সিবল পার্টি অ্যান্ড প্র্যাকটিশনার। আমি যদি ক্যাশ ইনসেন্টিভ যে কাজ করছে তার আঙ্গিকে ধরেই যদি বলি, ওর নাম কি ছিল, সরি আমি জাকারিয়া ম্যাম। জাকারিয়া, আপনাকে ক্যাশ ইনসেন্টিভে আপনাদেরকে অ্যাপয়েন্ট করে কে? ম্যাম ব্যাংকগুলো। ইয়েস, ব্যাংক ইজ দ্য ইন্টেন্ডেন্ট ইউজার। আপনাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করে কে? ম্যাম ক্লায়েন্ট। ইয়েস, পার্টি যারা আছে, আমরা পার্টি বলি ক্যাশ ইনসেন্টিভের ভাষায়, যে মানে যারা ক্যাশ ইনসেন্টিভ পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকেই তো ডকুমেন্টস গুলো প্রোভাইড করতে হবে, যে হ্যাঁ আসলে সে এলিজেবল কিনা আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, ডকুমেন্টস চেক করে দেখতে হবে। সো যারা ইনফরমেশন বা ডকুমেন্টস গুলো প্রোভাইড করছে আপনাদেরকে ব্যাংকের নির্দেশনা মোতাবেক, তাদেরকে বলে কি? রেসপন্সিবল পার্টি। আর আপনি ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট প্রোভাইড করছেন সবকিছু ক্যালকুলেশন করে, যদি সে এলিজিবল হয় তাহলে আপনি কি? প্র্যাকটিশনার। এখন আসি, টিপু বোধহয় ছিল, ইন্টারনাল অডিট করছিল, রাইট? রায়হান কবির তপু। তপু, ওকে, সরি, এক্সট্রিমলি সরি, আমি নামগুলো ফুললি মেমোরাইজ করা আমার পক্ষে একটু টাফ হয়ে যাবে হয়তোবা আস্তে আস্তে। সো তপু যে ইন্টারনাল অডিটের কাজটা করছেন, আপনাকে অ্যাপয়েন্ট করেছে কে যে ইন্টারনাল অডিটের কাজটা করতে হবে? দ্য ওনার অফ দ্য কোম্পানি ম্যাম। ইয়েস, সো দে আর দ্য ইন্টেন্ডেন্ট ইউজার। ওকে, সো আপনি যে কাজটা করছেন, আপনাকে ইনফরমেশন গুলো দিচ্ছে কে? অর্গানাইজেশনের ইনফরমেশন গুলো কার সাথে আপনি যোগাযোগ করছেন? ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছেন, যেমন সিএফও বা সিইও, ফাইন্যান্স কন্ট্রোলার হতে পারে, ইয়েস, মানে ফাইন্যান্স ম্যানেজার। ইয়েস, বা আপনি ইনফরমেশন গুলো ওরা দিচ্ছে, প্লাস আপনি প্রয়োজনে হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টেও যাচ্ছেন না, যে এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলে ইনফরমেশন গুলো নেওয়া। সো এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা, দ্যাট ইজ কল্ড রেসপন্সিবল পার্টি, যারা আপনাকে ইনফরমেশন প্রোভাইড করছে, আর আপনি কি? প্র্যাকটিশনার। ওকে, সো ক্লিয়ার? প্রত্যেকটা আপনি যে যা অ্যাসাইনমেন্ট এখানে যারা আছেন 138 ইনক্লুডিং মি পার্টিসিপেন্ট, এখন 137 আপনারা স্টুডেন্ট, সো আপনারা সবাই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে, এক একটা অ্যাসাইনমেন্টে যুক্ত আছেন ফার্মের হয়ে। আপনি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে এই তিনটা পার্টি খুঁজে পাবেন। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনি একটু মেমোরাইজ করেন, হ্যাঁ আমি কি অ্যাসুরেন্স দিচ্ছি ক্লায়েন্টে, কে ইন্টেন্ডেন্ট ইউজার, কে রেসপন্সিবল পার্টি, এবং আমি কি। ওকে, সো আমরা সবাই তিনটা পার্টি মিলে অ্যাসুরেন্সের সাথে ইনভলভ হচ্ছে, তিনটা পার্টি। মূল উদ্দেশ্য কি? আমরা ক্যাশ ইনসেন্টিভ বলেন, ইন্টারনাল অডিট বলেন, এক্সটার্নাল অডিট বলেন, মূল উদ্দেশ্য কি? অ্যাসুরেন্স দেয়া কোনো একটা সাবজেক্টে, বা একটা কনক্লুশন ড্র করা। ইন্টারনাল অডিটে একটা রিপোর্ট দেয়া লাস্টলি, ক্যাশ ইনসেন্টিভে একটা সার্টিফিকেট দেয়া লাস্টলি, এক্সটার্নাল অডিটে একটা ইন্ডিপেন্ডেন্স অডিটরস রিপোর্ট দেয়া লাস্টলি। সে সব কিছুর একটা কনক্লুশন থাকে রিটেন একটা রিপোর্টের মাধ্যমে, রাইট? সেটা একটা সার্টিফিকেট হতে পারে কিংবা একটা রিপোর্ট হতে পারে। আমার সাথে ডিসঅ্যাগ্রি কে? নো ওয়ান, রাইট? সো আপনারা যে যা কাজ করছেন একটু মানে মাথায় নেয়ার চেষ্টা করেন, যে হ্যাঁ আমি এই ফার্মে এই কাজটা করছি, এখানে তিনটা পার্টিকে আমি একটা কনক্লুশন ড্র করতে হবে লাস্টলি, আমাকে সেটা হচ্ছে ইন্টেন্ডেড ইউজারকে আমাকে সেটা প্রোভাইড করতে হবে, যেহেতু তারা অ্যাপয়েন্ট করেছে। লাস্ট যে আপনি যে রিপোর্টটা তৈরি করছেন বা ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট দিচ্ছেন, এটা কিন্তু আপনাকে মানে ইন্টেন্ডেড ইউজার বরাবরই কিন্তু আপনাকে দিতে হবে, রাইট? সো জাকারিয়া, আপনি ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেটটা কি করেন? বের করে সাইন করিয়ে
ম্যাম আমরা এটা হচ্ছে ব্যাংকে জমা দিই। ইয়েস, সো ক্লিয়ার। আমরা ইন্টেন্ডেন্ট ইউজারকে দেই জিনিসটা, ইন্টেন্ডেন্ট ইউজার তার রেসপন্সিবল পার্টির সাথে পরে শেয়ার করে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো যারা অ্যাপয়েন্ট করেছে ডেফিনেটলি আপনাকে, যারা টাকা দিচ্ছে আপনি তো তাদেরকেই দিবেন, আপনি নিশ্চয়ই অন্য কাউকে মানে ফাইনাল রেজাল্ট। কে আঁকা কি করছে ভাই? ড্রয়িং ক্লাস চলছে না তো, দিস ইজ অ্যাসুরেন্স ক্লাস, ইটস আ প্রফেশনাল ক্লাস। আঁকা কি শুরু করে দিয়েছে দেখি স্ক্রিনে। ওকে, সো যেটা বলছিলাম, আমরা এখন স্ক্রিনে দেখানো ডেফিনেশনটা একটু নিজেরা পড়ি। দেখেন আমার কথার সাথে বইয়ের ডেফিনেশনে কোনো ডিফারেন্স আছে কিনা। উইল বি ক্লিয়ার মোর, বাট মোটামুটি এতক্ষণ যে কথাটা বলা হয়েছে সেটার মাধ্যমে ডেফিনেশনটি কি কিছুটা বোঝা যাচ্ছে কিনা? জি ম্যাম। Yes, ma'am. কিছুটা বোঝা যাচ্ছে, রাইট? আমরা আরেকটু ক্লিয়ার হব নেক্সট স্লাইডটা পড়ার পরে। আমরা একদম একদম ক্লিয়ার হয়ে যাব যে আসলে অ্যাসুরেন্সটা কি, এটা কেন আমরা অ্যাসুরেন্স দেই, বা এটার উদ্দেশ্যটা কি। ঠিক আছে, সবকিছু মিলিয়ে। সো কি এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট? কয়টা এলিমেন্টস? এখানে ব্রড লাইনে আমি 5টা জায়গায় আন্ডারলাইন দেখতে পাচ্ছি। আমি একটা একটা করে আগাই। 3 people or groups of people involved. We already discussed practitioner, intended user and responsible party. 3টা পার্টি ইনভলভ থাকে যে কোনো টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে। You can find 3 party involvement. Okay, clear? Subject matter. Let's come to the subject matter. আপনি যেটার উপরে কাজ করছেন সেটাই সাবজেক্ট ম্যাটার। আপনি যদি এক্সটার্নাল অডিট করেন, আপনি কি করছেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করছেন, রাইট? বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অডিট করছেন, ইজন্ট ইট? সো দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। আপনি যদি ক্যাশ ইনসেন্টিভ করেন, আপনি পার্টি ফাইলের উপরে কাজ করছেন, ওই পার্টি ফাইলে যে ডকুমেন্টস গুলো আছে সেটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আপনি যদি ইন্টারনাল অডিট করেন, আপনি কন্ট্রোল সিস্টেম চেক করছেন, আপনি আদার সিস্টেম প্রসেস দেখছেন, তাদেরকে গাইড করছেন, দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। আপনি যদি ট্যাক্স সার্ভিস দিয়ে থাকেন, যেই কোম্পানির ট্যাক্স সার্ভিস দিচ্ছেন সেই ট্যাক্সের ক্যালকুলেশন বা ট্যাক্সের ওপিনিয়ন দেওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো আপনি কালেক্ট করছেন, দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। ক্লিয়ার অল? What is the subject matter? You can find subject matter in every type of assurance engagement, whatever it is cash incentive, whatever it is internal audit, external audit, tax, valuation, whatever the assurance type is. Okay, so you can find 3 people, you can find a subject matter. Third one, suitable criteria. What is suitable criteria? জাকারিয়ার ক্যাশ ইনসেন্টিভ দিয়েই শুরু করি। জাকারিয়া, আপনি একটু আমাকে বলেন তো, যদি ক্রাইটেরিয়া মিট না করে সে কি ক্যাশ ইনসেন্টিভ পায়? না ম্যাম। ক্রাইটেরিয়া আপনি কিভাবে সিলেক্ট করেন? সে আগে কোন সেক্টর, টেক্সটাইল, ফিশারি, আরো কি কি সেক্টর আছে জাকারিয়া একটু বলেন তো। ম্যাম টেক্সটাইল, লেদার, অ্যাগ্রো প্রসেসিং, জুট। ইয়েস, তাহলে আমাদের খুব বেশি ম্যাম আমি জাস্ট এই চারটা Okay. মানে হ্যাঁ, আরো আরো আইসিএসএ ম্যাম। ইয়েস। সো এই যে কতগুলো সেক্টরের কথা বললে বা টাইপের আপনারা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকেন এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোর উপরে, ডেফিনেটলি একটা ক্রাইটেরিয়া আছে যে এই ডকুমেন্টস গুলো থাকতে হবে তার, বা এই কমপ্লায়েন্স গুলো তার মেনটেন করতে হবে, তাই না জাকারিয়া? জি ম্যাম। আদারওয়াইজ কি ডকুমেন্টস না থাকলে, কমপ্লায়েন্স মেনটেন না করলে সে কি ক্যাশ ইনসেন্টিভ পায়? না ম্যাম। Never. So suitable criteria is compliance. যে কমপ্লায়েন্সটা মেনটেন করতে হবে, যে ক্রাইটেরিয়া মিট আপ না করলে আপনাকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হবে না। সো অডিটের ক্ষেত্রে কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরও কিছু সুইটেবল ক্রাইটেরিয়া আছে, কি সেটা? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানতে হবে আপনাকে। আইএস আইএফআরএস আমরা যে এই যে পড়ি বা পড়বো আরো ভবিষ্যতে, সেগুলো মেনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। আপনি কি চাইলেই কিছু একটা কারেন্ট অ্যাসেটে ঢুকাই দিতে পারবেন, কিছু একটা নন কারেন্ট অ্যাসেটে ঢুকাই দিতে পারবেন? চাইলেই যখন তখন একটা অ্যাসেটকে কি রিকগনাইজ করে ফেলতে পারবেন, একটা অ্যাসেটকে কি ডেমলিশ করে ফেলতে পারবেন উইদাউট এনি আইএস স্ট্রাকচার অর আদার থিংস? পসিবল না। আপনাকে
আইএস যেভাবে বলেছে, আইএফআরএস এর যে গাইডলাইন গুলো আছে সেগুলো অনুসারে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনি একটা ব্যাংক অডিট করছেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, আপনারা জানেন বিআরপিডি সার্কুলার হয়, সে সার্কুলার মেনে কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকগুলোকে চলতে হয়। তারা যদি ওই কমপ্লায়েন্স না মানে কয়দিন টিকবে ব্যাংক? যেমন তেমন ভাবে লোন দিচ্ছ, যেমন তেমন ভাবে ক্লায়েন্টের টাকাগুলোকে মিসইউজ করছো, আপনাকে কি এমনি বসায় রাখবে বাংলাদেশ ব্যাংক? বলেন। সো সুইটেবল ক্রাইটেরিয়া ইজ এভরিওয়্যার। যে টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হোক না কেন সেখানে ডেফিনেটলি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমরা এক্সটার্নাল অডিট হলে আমরা ফাইন্ডিংস দিয়ে বসি, অ্যাডভার্স ওপিনিয়ন, ডিসক্লেইমার ওপিনিয়ন, কোয়ালিফাইড ওপিনিয়ন, এসব ওপিনিয়ন দিয়ে বসি। ইন্টারনাল অডিট হলে বড় বড় ফাইন্ডিংস দিয়ে বসি। সো হোয়াট এভার দ্য অ্যাসুরেন্স টাইপ ইজ, আপনাকে সুইটেবল ক্রাইটেরিয়া মেনটেন না করলে আমরা রিপোর্ট করি, রাইট? অ্যাজ আ প্র্যাকটিশনার অর অডিটর আমরা রিপোর্ট করছি। সো থার্ড যে পয়েন্টটা ছিল, ক্লিয়ার? ক্লিয়ার? জি ম্যাম। Okay, so the fourth point is sufficient appropriate evidence to support the assurance opinion. পর্যাপ্ত এভিডেন্স থাকতে হবে। ক্রাইটেরিয়া মিট আপ করলো ঠিক আছে, সাবজেক্ট ম্যাটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ঠিক আছে, ক্রাইটেরিয়া মিট আপ করছে কিনা সেটা দেখার জন্য তো আমার সোর্স অফ ডকুমেন্টস গুলো লাগবে, ইজন্ট ইট? জি ম্যাম। ক্রাইটেরিয়া মিট আপ করেছে কিনা, সাবজেক্ট ম্যাটার সবকিছু মিলিয়ে আমাকে তাকে দেখতে হবে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আছে কিনা। আপনি যদি এক্সটার্নাল অডিটে আপনি চেয়েছেন ভাউচার 10টা, তারা বললো 2টা আছে বাকি 8টা নাই, কি বলবেন বলেন তো? সাফিসিয়েন্ট আপনি দেখতে চাচ্ছেন অথচ ডকুমেন্টস অ্যাভেলেবল না, হইল কিছু? সো যে কোনো টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এক্সটার্নাল অডিট, ইন্টারনাল অডিট, ক্যাশ ইনসেন্টিভ, ভ্যালুয়েশন, ট্যাক্স, যে কোনো তাতেই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স থাকতে হবে। অর্থাৎ ডকুমেন্টস আমি যা যা চেক করব, আমি তো অডিটর বা প্র্যাকটিশনার যেটাই বলেন না কেন, আমাকে তো ডকুমেন্টস চেক করে একটা ওপিনিয়নে যেতে হবে বা সার্টিফিকেট দিতে হবে। আমি যদি পর্যাপ্ত ডকুমেন্টস না পাই, আমি কি ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট দিব? আমি কি অডিট ওপিনিয়ন দিব? আমি কি ইন্টারনাল অডিটের রিপোর্ট একেবারে ঝকঝকা তকতকা দিব যে হ্যাঁ সবকিছু ঠিক আছে? নেভার। আমাকে আগে অডিটর হিসেবে স্যাটিসফাই হতে হবে যে এখানে ডকুমেন্টস গুলো পর্যাপ্ত আছে, আমি চেক করতে চেয়েছি, আমি চেক করতে পেরেছি, তারপরে ওই পর্যাপ্ত ডকুমেন্টস এ কমপ্লায়েন্স মেনটেন হলো কি হলো না সেটা আমি চেক করব। বাট ডকুমেন্টস তো আগে থাকতে হবে। ডকুমেন্টস না থাকলে আপনি সুইটেবল ক্রাইটেরিয়া মিট আপ হলো কিনা কিভাবে বুঝবেন? সো ফোর্থ পয়েন্ট ক্লিয়ার। And the final point is a written report in appropriate form. I already asked or discussed যে আমরা অডিটর বা প্র্যাকটিশনাররা কোনো কিছু মুখে বলি না, whatever it is, external audit or internal audit or cash incentive or valuation or taxation, সবকিছুরই in result হচ্ছে একটা written report or written certificate, right? আপনি একটু মনে করে দেখেন তো, আপনার যেই কাজ এর আগে করেছেন কিংবা করছেন, কোনো কিছুই কি আপনি মুখে মুখে বলে দিবেন ভাই তোমার এটা ঠিক আছে বা তুমি এটা পাচ্ছ বা মুখে কি কোনো কিছু হয় রিটেন রিপোর্ট ছাড়া? সবকিছুরই একটা রিটেন কনক্লুশন লাগে। এক্সটার্নাল অডিট হোক, ইন্টারনাল অডিট হোক, ভ্যালুয়েশন হোক, ট্যাক্স হোক, ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট হোক, রিটেন, নট ভার্বালি। ক্লিয়ার? এমন কেউ আছেন যে কি এলিমেন্টস এর 5টা এলিমেন্টস বুঝেননি? সাইলেন্স। সো আই হোপ অল ইউ আন্ডারস্ট্যান্ড। এখন হয়তো লাস্টেরটা যদি একটু কাইন্ডলি বলতেন। রিটেন রিপোর্ট, দ্যাট ইজ হচ্ছে আপনি যাই হোক না কেন, যে টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হোক না কেন, আপনি নিশ্চয়ই ভার্বালি তাকে কনক্লুশন জানিয়ে দেন না, আপনাকে একটা রিপোর্ট আকারে। সেটা এক্সটার্নাল অডিট হলে আমরা কি করি? ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট দেয়। ইন্টারনাল অডিট হলে ইন্টারনাল অডিটরস রিপোর্ট দেয়। ট্যাক্স হলে এক্সট্রা ট্যাক্সের রিটেন রিপোর্ট আর রিটার্ন, যেটার জন্য সে আমাকে এঙ্গেজ করেছে আমি সেটা দিই। তারপর ক্যাশ ইনসেন্টিভ হলে আমি একটা ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট দিই। সবকিছুই রিটেন, কোনো কিছু ভার্বাল না। কিন্তু ঠিক আছে, আমরা যে অডিট রিপোর্টটা দেই ফাইনালি, ওইটার কথা বলতেছেন? ইয়েস, নট অনলি অডিট রিপোর্ট, আমি বলেছি হোয়াট এভার দ্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ,
এসুরেন্স এঙ্গেজমেন্ট অনেক বড় একটা জিনিস। এখানে অডিটও আছে, এখানে ট্যাক্সও আছে, এখানে ক্যাশ ইনসেন্টিভও আছে, এখানে ইন্টারনাল অডিট আছে, অ্যাকাউন্টিং, বুক প্রিপারেশন, এনিথিং আপনারা যা যা সার্ভিস একটা অডিট ফার্ম থেকে দিচ্ছেন সবকিছুই অ্যাসুরেন্স, সবকিছুই অ্যাসুরেন্স। ওকে, সো সবকিছুরই ইন রেজাল্ট হচ্ছে একটা রিটেন রিপোর্ট। রিটেন রিপোর্ট ছাড়া কোনো কিছু ভার্বালি কনক্লুশন করা যায় না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো ডেফিনেশনটা হয়তো বা আরেকটু দেখতে পারেন আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে। বলছিলাম নামাজের বিরতিটা ছিল, অনেকে নামাজের টাইম ছিল এশিয়ান নামাজ, সাথে সাথে পড়ে ফেলা ভালো সেটা আমরা জানি, বাট তারপরেও একটা টাইম হয়তো বা আমি সিলেক্ট করেছিলাম 8:30 কেন, কারণ এটা একটা মাঝামাঝি টাইমে ব্রেক হয়, তাহলে হচ্ছে গিয়ে বাকি ক্লাসটাও কনসেন্ট্রেশন নিয়ে করা যায়। এখন যদি আপনারা চান হয়তো আমি ব্রেক দিতে পারি, কতক্ষণ লাগবে? ম্যাম ক্লিয়ার। ওকে, বাট ম্যাম ম্যাম জি আউটকাম বলতে এখানে কি বোঝানো হয়েছে ম্যাম, প্লিজ একটু বলতেন ডেফিনেশনের ভিতরে। হচ্ছে ওকে, আমি নিজেই পড়ি। An assurance engagement is one in which a practitioner express a conclusion designed to enhance the degree of confidence of the intended user other than the responsible party about the outcome. Outcome মানে হচ্ছে written report যেটা বলা হচ্ছে, of the evaluation or measurement of a subject matter against criteria. Subject matter criteria ঠিক আছে কিনা সেটার উপরে আপনি evaluate করে যে আউটকাম বা written রিপোর্টটা দিচ্ছেন, সেটা হচ্ছে ইন্টেন্ডেড ইউজারের কনফিডেন্স বাড়িয়ে দেয় rather than the responsible party. Clear? জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। Okay. So the next slide is level of assurance. Two types of assurance আছে mainly. একটা হচ্ছে reasonable assurance আর একটা হচ্ছে limited assurance or positive or negative assurance, দুটো হয়তো আমরা বলে থাকি। So আমরা যদি একটু দেখি রিজনেবল অ্যাসুরেন্স মানে কি, আমি আপনাদেরকে অডিট রিপোর্ট, আপনারা কে কে দেখেছেন অডিট রিপোর্ট, দেখেছেন, পড়েছেন, বা অডিট রিপোর্টের ল্যাঙ্গুয়েজ গুলো মোটামুটি জানেন? কেউ কে কে আছেন যে অডিটর রিপোর্টটা ভালো মতো দেখেছেন, পড়েছেন বা জানেন অডিটর রিপোর্ট কেমন দেখতে? ম্যাডাম অল্প দু একটা দেখছি, সব দেখা হয় নাই। ওকে, অল্প একটু দেখেছেন। আশা করি নেক্সট যেতে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। প্রান্ত ম্যাম, অডিট রিপোর্টে হচ্ছে আমরা আসলে কোন ক্যাটাগরি অডিট রিপোর্টটা করতেছি সেটা উল্লেখ থাকে, বেসিস ফর অপিনিয়ন জিনিসটা থাকে, দেন আমাদের হচ্ছে আমাদের কি কি কাজ করছি, কি কি লিমিটেশন ছিল, এই জিনিসগুলো আসলে উল্লেখ থাকে আর কি, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড, আপনি অনেকখানি কভার করেছেন। সো অডিটরস রিপোর্টে একটা জায়গা রিজনেবল অ্যাসুরেন্স এই কথাটা বলা আছে। দেখেন, আমরা যারা অডিট করি বা অডিট করতে যাই, আমাদের কি 100% চেক করা পসিবল হয় যে নির্দিষ্ট সময় দেয়া থাকে? পসিবল না ম্যাম, পসিবল। প্লাস আমাদেরকে যে পরিমাণ ফি দেওয়া হয় বা যেটুকু সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে একটা অর্গানাইজেশনের 100% কি আপনি চেক করতে পারবেন? নো ম্যাম, ইটস ইম্পসিবল, ইমপ্র্যাকটিকেবল। সো আপনি যদি 100% চেক না করেন বা না করার সুযোগ হয়, তাহলে কি আপনি অ্যাবসুলেট অ্যাসুরেন্স দিতে পারবেন? অ্যাবসুলেট অ্যাসুরেন্স মানে আপনি 100% দেখেছেন, এটাকে বোঝায় অ্যাবসুলেট অ্যাসুরেন্স। সো অ্যাবসুলেট অ্যাসুরেন্স আমার পক্ষে দেওয়া সম্ভব না যদি না আমি 100% না দেখি। তাহলে 100% যদি না দেখেন, আমরা কিভাবে কাজ করি অডিটে? স্যাম্পল বেসিসে, টেস্টিং বেসিসে, অর্থাৎ আমরা স্যাম্পলিং করি যে আমরা কোনগুলো দেখব, বা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট দেখার চেষ্টা করি যেখান থেকে আমরা ওপিনিয়নটা ড্র করতে পারি, অর্থাৎ ম্যাক্সিমাম কভারেজ দেই, বাট 100% হয় না। সো রিজনেবল অ্যাসুরেন্সটা হচ্ছে আপনার কাছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আছে, আপনি সেখান থেকে স্যাম্পলিং বেসিসে কিছু ডকুমেন্টস বা ম্যাক্সিমাম ডকুমেন্টস গুলো দেখার চেষ্টা করেন সময়ের মধ্যে, যাতে করে আপনি আপনার ওপিনিয়নটা ড্র করতে পারেন এবং সেটা মোটামুটি
একটা রিজন মানে একটা জায়গায় যায় স্যাটিসফ্যাক্টরি অডিট যদি হয় বা আপনি যদি দেখতে পারেন ডকুমেন্টস গুলো ডেফিনেটলি আপনার ওপিনিয়নটাও সেরকমই হবে। সো রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট, মানে হচ্ছে আপনার কাছে ডকুমেন্টস সবই আছে বা আপনি চাইলেই ডকুমেন্টস গুলো পাচ্ছেন, বাট আপনি হয়তো সবগুলো নাও দেখতে পারেন, আর আসলে সবগুলো দেখা সম্ভব না। সো ডকুমেন্টস 100% আছে, আমি যেটা যেটা মনে হয় সেটা সেটা অডিটর হিসেবে দেখবো, চেক করব, তারপর তার উপর ওপিনিয়ন। আর নেগেটিভ কি? সাফিসিয়েন্ট অথবা অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স লোয়ার লেভেল, অর্থাৎ আপনি হয়তো ডকুমেন্টস চেয়েছেন 10টা, পেলেন মাত্র 2টা কি 3টা, আপনার কিন্তু ওপিনিয়ন চেঞ্জ হয়ে যাবে। আপনি কিন্তু তখন আর আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিবেন না বা রিজনেবল অ্যাসুরেন্সের যে পজিটিভ ওপিনিয়ন সেটা দিবেন না। আপনি আসলে সাফিসিয়েন্ট ডকুমেন্টস যদি না থাকে, কতটুকু ডকুমেন্টস নাই বা আপনাকে প্রোভাইড করতে পারেনি বা আপনি চেয়েছেন পান নাই, কারণ আমার কি এলিমেন্টস যেটা আছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, সেই জায়গাটাই তো সমস্যা। আমার যদি কি এলিমেন্টস এর কোনো একটা পয়েন্টে প্রবলেম থাকে, ডেফিনেটলি আমার তো ওপিনিয়ন যেভাবে যাওয়ার কথা সেভাবে যাবে না, রাইট? জি ম্যাম। আবার যদি সুইটেবল ক্রাইটেরিয়া মিট আপ না করে তাহলেও কিন্তু সেম সমস্যা। এক হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স যদি না থাকে, ডকুমেন্টস চেয়েছেন পান, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে ডকুমেন্টস চেয়েছেন পেয়েছেন বাট মেজর জায়গায় ক্রাইটেরিয়ায় নন কমপ্লায়েন্স আছে, দুটো ক্ষেত্রেই লিমিটেড অ্যাসুরেন্স চলে আসে। ঠিক আছে, এই জন্যই লিখেছে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লোয়ার লেভেল ব্র্যাকেটে, অর্থাৎ হয় কমপ্লায়েন্সে প্রবলেম আছে অথবা ডকুমেন্টস এর ঘাটতি আছে, এই দুইটার যে কোনো একটা জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। ওকে ম্যাম, যে কমপ্লায়েন্স যদি না মেনটেন করে সেটা সুইটেবল ক্রাইটেরিয়া। সো মাঝখানে এটা আমি আর পড়লাম না। দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এর ক্ষেত্রে আপনার কাছে এভিডেন্স অ্যাভেলেবল থাকবে, আর লিমিটেড অ্যাসুরেন্স এর ক্ষেত্রে হয়তো আপনার কাছে এভিডেন্স অ্যাভেলেবল, এভিডেন্স যদি অ্যাভেলেবল না থাকে কিংবা কমপ্লায়েন্স মেনটেন না হয় তাহলে সেটাকে বলছে লিমিটেড অ্যাসুরেন্স। আর যদি কমপ্লায়েন্স মেনটেন হয় এবং সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স থাকে সেটাকে বলছে রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স হলে আমরা হচ্ছে, আমার কার্সরের দিকে খেয়াল করেন, রিজনেবল অ্যাসুরেন্স হলে আমরা হচ্ছে আনকোয়ালিফাইড। যদি লিমিটেড অ্যাসুরেন্স হয় আমরা ডিসক্লেমার অথবা অ্যাডভার্স। এই ওপিনিয়নের ডিফারেন্স গুলা কখন কোনটা হয় না হয় তার আগ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, আমি আপাতত কনসেপ্টটা বুঝাচ্ছি, এখানে পুরোপুরি আমি এখনো রিপোর্টিং বুঝাই নাই। এই রিপোর্টিং বুঝানো হবে চ্যাপ্টার 4-এ। তখন কখন আনকোয়ালিফাইড হয়, কখন কোয়ালিফাইড ওপিনিয়ন হয়, কখন অ্যাডভার্স হয়, কখন ডিসক্লেমার হয়, ঠিক আছে? সো ওই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। আর হচ্ছে গিয়ে আপাতত জেনে রাখেন যে যদি আপনার সুইটেবল ক্রাইটেরিয়া এবং সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স মিট আপ হয় তাহলে রিজনেবল অ্যাসুরেন্স, যদি এই দুইটার কোনোটাতে প্রবলেম হয় তাহলে হচ্ছে কি লিমিটেড অ্যাসুরেন্স। ক্লিয়ার? ওকে ওকে। সো এক্সাম্পলে যাব না, এক্সাম্পল আমি মুখেই বলে দিয়েছি। এখানে অনেক টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা বলা আছে। আমরা প্র্যাকটিক্যালি বিশ্বাসী, যেমন আমি অনেকের সাথে কেন কথা বলেছি, কে কি টাইপ কাজ করে। বাংলাদেশে নর্মালি অ্যাসুরেন্স সার্ভিসটা মেইন কিছু ক্যাটাগরিতে ইনভলভ। একটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ সার্টিফিকেট দেওয়া হয়, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ইন্টারনাল অডিট করা হয়, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ট্যাক্সের সার্ভিস দেয়, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ভ্যাটের সার্ভিস দিয়ে থাকে, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাকাউন্টিং প্রিপারেশনের সার্ভিস দিয়ে থাকে, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ভ্যালুয়েশন সার্ভিস করে থাকি, এটা একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আর সবচেয়ে পপুলার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে এক্সটার্নাল অডিট যেটা করি। সো এই কয় টাইপের মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বাংলাদেশে বেশি প্রচলিত। আরো আছে, আরো হয়তো ডিউ ডিলিজেন্স, তারপরে স্পেশাল অডিট, আরো অনেক কিছু আছে টুকিটাকি। সবচেয়ে বেশি যেগুলো প্রচলিত সেগুলো আমি বললাম, যে অনেক টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দেয়, বাট বেশি পপুলার হচ্ছে এইগুলো। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অডিট, তারপরে হচ্ছে ইন্টারনাল অডিট, ক্যাশ ইনসেন্টিভ, তারপরে ভ্যালুয়েশন, ট্যাক্স, ভ্যাট, এগুলো। ঠিক আছে? সো অনেকগুলো টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দিয়ে থাকি আমরা, সেগুলো আমরা অলরেডি বলি। পিএফ এর অডিট করে থাকি আবার অনেক সময়। যদি বলি পিক আপ করে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, পপুলার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, যেগুলো আমরা দিয়ে ডেফিনেশন পড়িয়েছি।
অ্যাসুরেন্সে আমরা অ্যাসুরেন্সের কি এলিমেন্টস গুলো দেখেছি আর হচ্ছে আমরা লেভেল অফ অ্যাসুরেন্স দেখেছি। আপনাদেরকে মেইল করে and benefits of assurance. ওকে, সো আমরা কিন্তু অ্যাসুরেন্সেই আছি। আমি কথার মাঝখানেই হয়তো বলে দিয়েছি, অ্যাসুরেন্স অনেক বড় একটা সার্কেল, যার মধ্যে আবার পপুলার জায়গা দখল করে আছে অডিট, তারপর বাকিগুলো হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ, ইন্টারনাল অডিট, ট্যাক্স। সো এরকম একটা গোলাকার সার্কেল, সেটার মধ্যে সবচেয়ে বড় সার্কেলটা হচ্ছে এক্সটার্নাল অডিট। বাকি আরো আরো অনেকগুলো সার্কেল আছে যে টাইপের অ্যাসুরেন্স গুলো নর্মালি ফার্ম থেকে প্রোভাইড করা হয়। সো এগুলো মোটামুটি পপুলার। এখন আমরা দেখবো যে ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিটস অফ অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স মানে নিশ্চয়তাটা কেন নেয় ক্লায়েন্ট, বা আসলে কি প্রয়োজন তাদের এই জিনিসটা না নিলেই বা কি হচ্ছে। সো ফার্স্ট অফ অল, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন গিভেন টু দ্য ইউজার। যারা ইন্টেন্ডেন্ট ইউজার আছে তারা তো রেসপন্সিবল পার্টির সাথেই তো তারা নর্মালি কাজ করে, অর্থাৎ মালিক পক্ষের তো অর্গানাইজেশনের লোকজন আছেই কাজ করার জন্য। সে যখন যা ইনফরমেশন চাচ্ছে সেটাই তাকে তো হয়তো তখন দেয়া হচ্ছে। বাট একটা সময় ওই রেসপন্সিবল পার্টির ইনফরমেশন গুলো আর এক্সাক্ট অবস্থানটা একটু ডিফারেন্স পাওয়া যায়। ইন্টেন্ডেন্ট ইউজারকে হয়তো বলা হয়েছে যে কোম্পানিতে লাভ হচ্ছে 100 কোটি, আসলে কোম্পানিতে লাভ হচ্ছে মনে করেন 10 কোটি। বাকিটা ওরা কি করছে, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং বা ফেক ডকুমেন্টস বা ফেক ইনফরমেশন দিয়ে মালিক পক্ষকে বোঝাচ্ছে কোম্পানি ভালো চলতেছে, প্রফিট অনেক হচ্ছে। সো প্রফিটের ভাগ আসলে তো যারা কর্মচারীরা আছে বা যারা এমপ্লয়িরা আছে তারাও পায়। সো অনেক সময় টেন্ডেন্সি হচ্ছে ফেক ইনফরমেশন গুলো প্রোভাইড করার। এই কারণে ইন্টেন্ডেন্ট ইউজার, অনেক আগের কথা সেটা, সো ইন্টেন্ডেন্ট ইউজাররা ভাবলো যে কেননা আমি আরেকটা থার্ড পার্টি বা যারা একেবারে ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে কোনো রকমের বায়াস না হয়ে আমার কোম্পানিটাকে দেখবে, জানবে, বুঝবে এবং আমাকে সঠিক ইনফরমেশনটা দিবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? রেসপন্সিবল পার্টি কিন্তু আমরা যে কাজটা করছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কমপ্লায়েন্স গুলো দেখা, ঠিক মতো সব ডকুমেন্টস গুলোকে ঠিকভাবে রাখা, ঠিক মতো সব গুছিয়ে রাখা, এবং এই কাজগুলো কিন্তু রেসপন্সিবল পার্টি করছে অলরেডি, বা চাইলে এটাকে খুব সুন্দরভাবেই করতে পারে এবং করেও। বাট তারপরেও ইনফরমেশনের গ্যাপ থেকে যায়, ইনফরমেশন অনেক সময় ভুল ইনফরমেশন দেয়া হয়। এই কারণে ইন্টেন্ডেন্ট ইউজার হচ্ছে রেসপন্সিবল পার্টির ইনফরমেশনের উপর ডিপেন্ড না করে থার্ড পার্টি আরেকজনকে দিয়ে, যেমন আমাদের মতো এরকম অডিট ফার্মকে দিয়ে অডিট করায়, যাতে করে এক্সাক্ট ইনফরমেশনটা তার কাছে সুন্দরভাবে আসে বা প্রেজেন্ট হয়। বুঝা গিয়েছে কেন আসলে অডিট শব্দ বা প্র্যাকটিশনার শব্দটার উৎপত্তি হয়েছে বা কেন হয়েছে, কোথা থেকে হয়েছে? ক্লিয়ার? ওকে, তারপর দেখেন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন গিভেন টু দ্য ইউজার, অলরেডি উই ডিসকাসড। ইনহ্যান্স কনফিডেন্স টু দ্য স্টেক হোল্ডার। এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট ইউজার আছে বা আদার্স যারা আরো স্টেক হোল্ডার আছে, এই কোম্পানি থেকে যারা লাভবান হচ্ছে তাদেরকে স্টেক হোল্ডার বলা হয় নর্মালি, তাদের কনফিডেন্সটা এনহ্যান্স হচ্ছে। কিভাবে দেখবেন? যারাই আছে সবাই বলবে অডিট হয়েছে কিনা, অডিটরস রিপোর্টটা কোথায়, কোম্পানি কে অডিট করেছে। মানে অডিটরস রিপোর্ট, অডিট, এই জিনিসগুলাকে বেশ সম্মানের সহিত দেখা হয় এবং এটাকে বেশ ট্রাস্টের একটা জায়গা। সো যে কেউ অডিট রিপোর্ট বা অডিট হলে সেটাকে এক্সাক্ট ইনফরমেশন ধরে মানে তার ডিসিশন মেক করে। ঠিক আছে, মনে করেন একজন ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, সে অডিটরস রিপোর্টে অডিটরসদের বিবৃতি দেখেই ডিসিশন নেয় এখানে ইনভেস্ট করবে কি করবে না। সো কনফিডেন্সটা ইনহ্যান্স করে স্টেক হোল্ডারদের অডিট বা অ্যাসুরেন্স। ইনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তো অলরেডি রেসপন্সিবল পার্টি দিচ্ছিলই, বাট
যখন অডিট করা হয়, অডিটের পরে যদি অডিটরস রিপোর্ট সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যায়, তখন ওই ফাইন্যান্সিয়াল ফিগারের ক্রেডিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, কারণ এটা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো এটার ক্রেডিবিলিটিটা বেশি ডেফিনেটলি আনঅডিটেড এর চাইতে। ফোর্থ হচ্ছে help to prevent error or frauds and reduce the risk of management bias. অডিট আসবে শুনলে স্বাভাবিকভাবে একটু নড়ে চড়ে বসে না সবাই, একটু ভুল ভ্রান্তি কম করার চেষ্টা করে। ফ্রড টড যদি কারো খুব বেশি ইন্টেনশন থাকে ফ্রড করলেও সেটাই এমন ভাবে করে যাতে অডিটর সোজা চোখে সহজ চোখে ধরা না পড়ে অডিটরের চোখে। সো এই অডিট বা এই যে অ্যাসুরেন্স সার্ভিস বা থার্ড পার্টি কাউকে দিয়ে সার্ভিস নেয়াটা, এই জায়গাটা হচ্ছে একটা কোম্পানিতে এরর, ফ্রড, রিস্ক কমায়। ক্লিয়ার? ফাইনাল পয়েন্ট হচ্ছে where problem exists within information, assurance report draws attention to the deficiencies so the user know that what those deficiencies are. আমরা ম্যানেজমেন্ট লেটারের নাম শুনেছি আমাদের ফার্মে? ম্যানেজমেন্ট লেটার কে কে নাম শুনেছি? ইয়েস ম্যাম, শুনেছি। ওটা কি কৌশিক? ম্যানেজমেন্ট লেটারটা কি কি থাকে? ম্যানেজমেন্ট লেটারটা হচ্ছে ম্যাম, বলেন, এনি আইডিয়া ম্যানেজমেন্ট লেটারে কি থাকে? শুনতে পাচ্ছেন ম্যাম? ম্যাম অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট লেটার হচ্ছে ম্যাম আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অ্যাসুরেন্স প্রোভাইড করে যে ওরা যে ইনফরমেশন দিয়েছে তার সম্পূর্ণ অনেস্ট, ট্রুথ এন্ড ফেয়ার। দিস ইজ কল্ড এঙ্গেজমেন্ট লেটার, নট ম্যানেজমেন্ট লেটার। ম্যাম ম্যানেজমেন্ট লেটার আমরা ডিউরিং দ্য অডিট আমরা কি কি ফাইন্ডিং পেয়েছি সেটা ম্যানেজমেন্ট লেটার আমরা। ইয়েস, দ্যাটস ট্রু। থ্যাংক ইউ জুনাইদ। ম্যানেজমেন্ট লেটার হচ্ছে মূলত অডিট ফাইন্ডিংস এর সামারি। কিছু ফাইন্ডিংস অনেক বড় ফাইন্ডিংস যেগুলো ওপিনিয়নে আসে, অনেক বড় ফাইন্ডিংস যেগুলো আমরা ডিসকাস করবো চ্যাপ্টার 4 এ, বাট ছোটখাটো অনেকগুলো ফাইন্ডিংস আমরা বের করি না অডিটে, খুব বেশি সিগনিফিকেন্ট না, বাট স্টিল ইউজারের জানা দরকার বা এটা থেকে কোম্পানির ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ওই অডিট ফাইন্ডিংস গুলো থেকে আমরা একটা রিকমেন্ডেশন দেই এবং সেই রিকমেন্ডেশন থেকে হচ্ছে তারা মানে ফাইন্ডিংসটা কি, ফ্যাক্টটা কি, ইম্প্যাক্টটা কি, কি রিকমেন্ডেশন দিলাম সেটা থেকে তারা ইমপ্রুভ করার চেষ্টা করে অর্গানাইজেশনে। সো আমরা অডিট করার সময় যে ফাইন্ডিংস গুলো নর্মালি পেয়ে থাকি সেটা আমরা আলাদা একটা লেটারের মাধ্যমে ইন্টেন্ডেন্ট ইউজারকে জানিয়ে থাকি। নর্মালি হয় কি, ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সহ একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট যায়, আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট লেটার চাই। দুটো জিনিস যদি ফাইন্ডিংস থাকে, আর যদি না থাকে তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টটাই শুধু যায়। সো ফাইন্ডিংস যদি খুব বেশি সিগনিফিকেন্ট না হয়, যেটা ওপিনিয়নকে হ্যাম্পার করছে, সেরকম না হলে আমরা নর্মালি সেগুলোকে ম্যানেজমেন্ট লেটারে দেই এবং সেটা হচ্ছে ইন্টারনেট ইউজারকে প্রোভাইড করি। ইন্টারনেট ইউজার তখন বুঝে হ্যাঁ আমার কোম্পানির এই জায়গায় সমস্যা আছে, সো একটু এগুলো এই জায়গাগুলোকে একটু ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাসুরেন্সের বেনিফিট, যে অ্যাসুরেন্সের কারণে বা এই যে থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে সে কারণে ফার্স্ট অফ অল হচ্ছে প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন পায় ইউজাররা, দ্বিতীয়ত স্টেক হোল্ডারদের কনফিডেন্স বৃদ্ধি পায়, তৃতীয়ত ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ক্রেডিবিলিটি বৃদ্ধি পায়, ফোর্থ হচ্ছে কোম্পানিতে প্রিভেন্ট এরর মানে ফ্রড এরর এগুলোর সম্ভাবনা কমে যায়, আর ফিফথ হচ্ছে ইউজার জানে যে কোথায় কোথায় একটু ইমপ্রুভ করা দরকার, ওই জায়গাগুলো প্র্যাকটিশনাররা অ্যাটেনশনে নিয়ে আসে। ক্লিয়ার আমরা যে কেন অ্যাসুরেন্সের মানে কেন অ্যাসুরেন্স সার্ভিসটা নেয় কোম্পানিগুলো, কি বেনিফিটস বা কি গুরুত্ব? ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার কিনা? 395977 নেক্সট স্লাইডে
যেটা হচ্ছে লিমিটেশন অফ অ্যাসুরেন্স অর ওয়াই অ্যাবসুলেট অ্যাসুরেন্স ইজ নট পসিবল। একটু আগেই বলছিলাম যে কেন অ্যাবসুলেট অ্যাসুরেন্স দেয়া যায় না, কারণ আমরা টেস্টিং ইউজ করি, আমরা স্যাম্পলিং ইউজ করি, এসব একটা কারণ। আপু 395977, আপনি একটু ভিডিওটা অফ করেন প্লিজ, দেখি নাম রিনেম করেন। ম্যাডাম আমি করে দিয়েছি, কো হোস্ট করা তো আমি করে ওকে, দ্যাটস গুড রাব্বানি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ মানে আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে, একটু আগে অ্যাসুরেন্সের বেনিফিটসটা দেখেছি, ইম্পর্টেন্স দেখেছি, এখন দেখবো লিমিটেশন কি আছে বা ওয়াই অ্যাবসলিউট অ্যাসুরেন্স ইজ নট পসিবল। ফার্স্ট অফ অল হচ্ছে টেস্টিং ইউজ করা। আমি আগেই বলেছি আমরা 100% চেক করি না, 100% চেক করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই কারণে আমরা কি করি, স্যাম্পলিং করি, টেস্টিং করি। এভাবেই আমরা হচ্ছে সমস্ত যে অডিট এভিডেন্স গুলো আছে সেখান থেকে আমরা স্যাম্পলিং করে ডকুমেন্টস দেখি বা চেক করি, সোর্স অফ ডকুমেন্টস। সো তাতে করে আমাদের সময়ের মধ্যে কোয়ালিটিফুল একটা অডিট আমাদের পক্ষে করা পসিবল হয় এবং দেন আমরা হচ্ছে কনক্লুশন ড্র করি। সেকেন্ড হচ্ছে ইনহারেন্ট লিমিটেশন। আপনার ফি, আপনার সময়, সবকিছু মিলিয়ে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয়া আপনাকে বলেনি আপনাকে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে, কারণ অলরেডি আপনার সময় যতটুকু বা আপনাকে যে পরিমাণ এখানে সময় দিতে হচ্ছে সেই তুলনায় 100% চেক করার জন্য আপনি অলরেডি মানে 100% চেক যাতে না করেন সেই জায়গায় সীমাবদ্ধ রাখা হয়েছে। কারণ আপনার অডিটরস রিপোর্ট বা আমাদের স্ট্যান্ডার্ড যেটা বলে, অডিটিং স্ট্যান্ডার্ডেই বলা হয়েছে রিজনেবল অ্যাসুরেন্সের কথা, অ্যাবসলিউট অ্যাসুরেন্সের কথা কোথাও বলা নেই। সো ইনহারেন্টলি লিমিট করে দেওয়া হয়েছে যাতে করে আমরা অ্যাবসলিউট অ্যাসুরেন্স না দেই। আর অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে গেলে 100% চেক করা দরকার, যেটা ইম্পসিবল অডিটের ক্ষেত্রে। ওকে, এই কারণেই এটা একটা লিমিটেশন অ্যাসুরেন্সের, যে স্ট্যান্ডার্ডেই বলা আছে রিজনেবল অ্যাসুরেন্সের কথা, আমরা স্যাম্পলিং ইউজ করি, টেস্টিং ইউজ করি, এসব কারণে কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল হয় না। থার্ড পয়েন্ট, যেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। কথাটার মানে অনেক ডিপ। আমি একটা জিনিস হয়তো চেক করতে গেলাম যে হ্যাঁ এই ল্যাপটপটা কেনা হয়েছে কত টাকা দিয়ে, এটা যদি একেবারে ইন্ড পর্যন্ত চেক করতে যাই যে আসলেই কেনা হয়েছে কিনা, দাম ঠিক আছে কিনা, আমাকে কি করতে হবে? এক তো সোর্স অফ ডকুমেন্টস দেখলাম, আমাকে একেবারে থার্ড পার্টি ভেরিফিকেশন মানে একদম ক্লায়েন্টের কাছে যেতে হবে, ক্লায়েন্ট সে যে কোটেশন নিতে হবে, দাম ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, মানে অনেক হিউজ কাজ করতে হবে। যদি এটা একটা সিঙ্গেল ট্রানজাকশনের কথা বললাম, একটা কোম্পানিতে আরো অনেক টাইপের ট্রানজাকশন থাকে, তাই না? সো প্রত্যেকটা ট্রানজাকশনে যদি আপনি একেবারে ইন্ড রেজাল্ট দেখতে চান, অ্যাকচুয়ালি জিনিসটা ঘটেছে কিনা দেখতে চান, তাহলে সোর্স অফ ডকুমেন্টস দেখে আপনার কাজ হবে না, আপনাকে একদম মাঠ পর্যায়ে যেতে হবে, সরজমিনে তদন্ত করতে হবে। পসিবল এটা? অডিট কি শেষ হবে টাইমলি? না ম্যাম, নেভার। আর 100% ভেরিফিকেশন করার জন্য হলো কি ম্যাম, ওই যে স্পেশাল যে অডিটটা বলে, স্পেশাল অডিট, সেটার অ্যাসাইনমেন্ট আলাদা, সেটার জন্য ফি আলাদা, সময় আলাদা, তখন শুধু আপনাকে লিমিট করে দেয় তুমি এইটুকুর স্পেশাল অডিট করো, তখন কিন্তু ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয় না, ঠিক আছে? সো যখন এটা এক্সটার্নাল অডিট, তখন আপনাকে ডকুমেন্টস এর আপনি কনক্লুশনে যেতে পারবেন না, অতটুকু সময় আপনার হবে না। আপনাকে সোর্স অফ ডকুমেন্টস বা যে ডকুমেন্টস গুলো থাকে ভাউচারের সাথে, ওই পর্যন্তই আপনার চেকিং এর সীমানা ওই পর্যন্তই রাখতে হবে, কিছু করার নেই। তো আপনি যদি প্রত্যেকটা মানে ট্রানজেকশন এভাবে একেবারে লাস্ট পর্যন্ত যেতে চান, আপনি এক জিনিস নিয়েই আপনার 2 মাস পার হয়ে যাবে, আপনি বাকিগুলো কখন দেখবেন? আপনার কি এত সময় দেয় অডিটে? আপনারা বলেন তো, তাদেরও তো একটা নিজস্ব সময় থাকে রিপোর্ট জমা দেওয়ার, এনবিআর এ, আরজিএসসি তে, বা লিস্টেড কোম্পানি হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, বা ব্যাংক হলে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে তো 28শে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হয়, হোয়ার ইজ বছর শেষ হয় 31শে ডিসেম্বর।
ব্যাংকের ট্রানজেকশন এত এত ভলিউম আপনি মাত্র 2 মাস সময় পান, শুক্র শনি বাদ দিলে তো আরো কম ওয়ার্কিং ডে। সো দেখেন তাহলে কতটা ইনহারেন্ট লিমিটেশন আমাদের আছে সবকিছু মিলিয়ে। তাহলে কি ডকুমেন্টস এর একেবারে কনক্লুশন পর্যন্ত যাওয়া পসিবল? নো। না ম্যাম। এজন্যই বলা হয়েছে এভিডেন্স ইজ পারসুয়েসিভ, মানে আমাদের যতটুকু দরকার আমরা ওই পর্যন্ত যাই, রেদার দ্যান কনক্লুসিভ। মানে কনক্লুশন পর্যন্ত আপনি যাওয়ার দরকার নাই, আপনি কাগজ কলমের মধ্যেই থাকেন, ওইটা হচ্ছে সরজমিনে তদন্ত, ওই পর্যন্ত যে পারবেন না। আপনি বরং সোর্স অফ ডকুমেন্টস কি আছে, এটা ফেক কিনা, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে নলেজ দিয়ে এখানেই বোঝার চেষ্টা করেন যে এভিডেন্সটা ঠিক আছে কিনা। ওকে, নট টেস্ট এভরি আইটেম, দ্য সেম টেস্টিং ইজ ইউজটাই হচ্ছে নট টেস্ট এভরি আইটেম। অর্থাৎ আমি আমার মানে আমি যে অ্যাসুরেন্স সার্ভিসটা দিচ্ছি আমি সবগুলো চেক করছি না। সবগুলো যদি চেক না করি তাহলে অ্যাবসলিউট অ্যাসুরেন্স কিভাবে দিব? ক্লিয়ার? ক্লায়েন্টস স্টাফ মেম্বার মে কলিউড ইন ফ্রড। আমার ক্লায়েন্টের এমপ্লয়িরা অনেকে ফ্রডে ইনভলভ থাকতে পারে। আমি অডিটে গিয়ে হয়তো শুনেছি, বাট একটা ফ্রড এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ সময়, যে পরিমাণ কাজ, যে পরিমাণ এভিডেন্স আপনার কালেক্ট করা লাগবে, সে সময় কি আপনার আছে? অডিটররা ফ্রড এবং এররের পসিবিলিটি থাকলে সেই ইনফরমেশনটা ম্যানেজমেন্টকে মানে ইন্টেন্ডেড ইউজারকে দিবে, বাট ফ্রড ধরা, এরর ধরা অডিটরের কাজ না। এরর কিছু হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ফিগারের এরর, এটা তো ডেফিনেটলি কাজ করার সময় আপনি পেয়ে যাবেন, সেটা বলতে পারেন। বাট কত টাকার ভুল হলো, কত টাকার ফ্রড হলো, এটা একটা কিন্তু ফিগারিয়াল মেজারমেন্ট। এটা করতে হলে আপনাকে একদম 100% চেক করতে হবে যে কোথাও আরো কি ফ্রড আছে কিনা। সবকিছু অ্যাকুমুলেট করে কত টাকার ফ্রড এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনাকে কি সেই কাজ দিয়েছে? নো। আপনাকে বলেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটটা করো, সেটার মধ্যে যতটুকু ইনক্লুডেড যে সোর্স অফ ডকুমেন্টস গুলো দেখবা, তুমি একটা রিজনেবল অ্যাসুরেন্স দিবা, একটা কনক্লুশন দাঁড় করাবা, কোথায় মেজর কোনো প্রবলেম থাকলে সেটা হয়তো বলার চেষ্টা করবা, বাট ফ্রড ধরা, ফ্রডের ফিগার বলা, কনক্লুশন পর্যন্ত যাওয়া, এত ডিটেলস কাজ অডিটে আপনাকে দেয়নি। এবং স্ট্যান্ডার্ডও আপনাকে কথার মাধ্যমে অলরেডি বুঝিয়ে দিয়েছে বা ক্লায়েন্টদেরকেও বুঝিয়ে দিয়েছে যে আসলে এক্সটার্নাল অডিটরের কাছে এত কিছু এক্সপেকটেশন করা উচিত না, কারণ স্ট্যান্ডার্ড বলেছে কি এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স দিতে হবে। এখানে ফ্রড এরর সম্ভাবনা থাকলে সেটা জানিয়ে দিতে পারে, বাট ফ্রড বা এরর ধরা অডিটরের কাজ না। ক্লিয়ার? তারপরে হচ্ছে প্রভিশন অ্যান্ড প্রফেশনাল জাজমেন্ট হ্যাভ টু বি মেড। ইউ নো যে কিছু জাজমেন্টাল প্রভিশনাল ফিগার আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে না, যেমন মানে ইলেকট্রিসিটি বিলের প্রভিশন, কিংবা কোন একটা মামলা চলছে সেটার এগেনস্টে প্রভিশন, কিংবা রিসিভেবল ব্যাড ডেট রিসিভেবল এর প্রভিশন, এরকম অনেক প্রভিশন টাইপের আইটেম আপনারা দেখেছেন না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? সো প্রভিশন মানে কি? সম্ভাবনা, অর্থাৎ ফিগারটা এক্সাক্ট না, ফিগারটা এক্সাক্ট না, এটা একটা অ্যাজিউমিং ফিগার। কিছু জিনিসের জন্য অ্যাজিউমিং ফিগার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বসাতে। যদি অ্যাজিউমিং ফিগার হয় আপনি কিভাবে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিবেন? অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে হলে তো অ্যাবসলিউট ফিগার লাগবে, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোনোটাতেই অ্যাবসলিউট ফিগার থাকে না, সব কিছু না কিছু প্রভিশনিং ফিগার থাকে। সো প্রভিশনিং ফিগার যেখানে আছে সেখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া সম্ভব না। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। সাইলেন্ট মনে হয় যেন আমি একাই কথা বলছি, ওই কারণে আপনাদেরকে মাঝে মাঝে একটু হ্যালো হাই এই কথাগুলো বলার জন্য ডাক দিব। রিয়েলমি RM-X3363 নাম নাই? নাম না হলে কি অ্যাকাউন্ট হবে? সালমান রহমান আপনার রোল নাম্বার কই? যদি না পেয়ে থাকেন রেজিস্ট্রেশন নাম্বারটা অন্তত পাশে লিখুন।
ম্যাডাম পেয়েছি আমি। আসলে আমরা হচ্ছে সেকশন বি এর, হাই হাই, এটা কি বলেন? ওটাতে আজকে ক্লাস শেষ, তাই এটাতে আসলাম ম্যাম। শেষ কেন? 10:30 পর্যন্ত? না আসলে ওনার নাকি একটু প্রবলেম হয়েছে ওনার ল্যাপটপে, ওই জন্য উনি কন্টিনিউ করতে পারতেছে না। আচ্ছা, তাই এটা পেলাম একটা গ্রুপে, এটাতে জয়েন করা আর কি। সরি Okay. না সমস্যা নেই, এটা ফার্স্ট ক্লাস, কিছু বললাম না। বাট নর্মালি একটা জি। লিমিট দেওয়া থাকে তো স্টুডেন্ট পার্টিসিপেশনের, সো যেই জি সেকশন জি ওরাই জয়েন করলে ভালো, আদারওয়াইজ অন্যরাও জয়েন করলে দেখা যাচ্ছে যারা মেইন সেকশনে তারা হয়তো অনেক সময় সুযোগ পায় না। আদারওয়াইজ জ্ঞান বিতরণ আমি 500 জনের সামনেও কথা বলতে পারবো, কোনো অসুবিধা নাই, আমার তো অসুবিধা হচ্ছে না। বা আপনি শুনছেন, আমার কিন্তু কোনো দিক দিয়ে লস হচ্ছে না। কিন্তু জাস্ট এইটুকু এনশিওর করবেন যারা এক্স্যাক্টলি এলিজিবল ফর দিস ক্লাস জি জি ম্যাম। তারা যেন সবাই জয়েন করে। তারপরে আপনারা যদি জয়েন করে আরো 100 মানুষ জয়েন করেও কথা শুনেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক থ্যাংক আছে ইউ ম্যাম। সালমান? ঠিক আছে। Actually, ma'am, আপনার কাছে আমি তো শুধু কথা বলছি, পার্টিসিপেন্ট কতজন এটা কোনো ব্যাপার না, আমি তো জাস্ট ডিজিটাল ভার্সনে কথা বলছি। কথা বলার মাধ্যমেই সবকিছু আসলে। এটাতে যদি কারো একটুখানি উপকারও হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, সো আমরা এগিয়ে যাই। যেটা বলছিলাম, একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, করবো? কোশ্চেন একটু পরে যদি করতেন ভালো হয় না? Thank you so much. I will take your question. Okay. Assurance provider relay on the responsible party. Isn't it? আমরা আসলে কি ডকুমেন্টস কে আমরা বানাই? নেভার। আমরা যে জায়গায় কাজ করছি, যে রেসপন্সিবল পার্টি, তারাই তো আমাকে ইনফরমেশন গুলো দিবে, ডকুমেন্টস দিবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিবে, রাইট? করি ওইখানে কি অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল? বা তারা তো ইন্টেনশনালি সামটাইমস, একদম ছোট্ট একটা উদাহরণ বলি, ব্যাংক অ্যাকাউন্ট আছে 10টা, সে আমার কাছে ডিসক্লোজ করলো 8টা, ইনফরমেশন দিল 8টার ব্যাংক ইনফরমেশন, ব্যাংক ট্রানজেকশন আমি মিলাতে পারলাম, অন্য 2টাতে হয়তো ফিগার একদমই নাই, খুব অল্প টাকা আছে বা ট্রানজেকশনও হয়নি, এমন যে আমার মানে চোখে পড়ার কোনো সুযোগ নাই। সে যদি ডিসক্লোজ না করে বা আপনার কাছে যদি কোনো না কোনো ভাবে কেউ একজন ইনফরমেশন না দিয়ে যায়, আপনি কি বুঝবেন আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট আছে? কারণ আপনার তো হিসাব তো মিলাই দিচ্ছে সে, আপনার ব্যাংকে যা যা ট্রানজেকশন আছে সেগুলো ব্যাংকে কোথায় কি আছে সেটা আপনাকে মিলিয়ে দিল। ওই 2টাতে ট্রানজেকশন হয়নি কিন্তু কিছু ব্যালেন্স আছে, 2 টাকা হোক 4 টাকা হোক, ব্যালেন্স তো ওটা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসা উচিত ছিল না? সে যদি এটাকে না দেখায়, সে যদি অন্যান্য ইনফরমেশন দিয়ে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিলিয়ে দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের ট্রানজেকশনে সব ঠিক আছে, আমার পক্ষে কি সাদা চোখে দেখা সম্ভব, বোঝা সম্ভব যে আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, মিনিমাম কিছু ফিগার আছে? সো উই আর মোস্টলি ডিপেন্ড অন দ্য রেসপন্সিবল পার্টিস ইনফরমেশন। আমি কিন্তু এর বাইরে কিছু আমাকে যদি না দেয়, বা আমি যদি অনেক ডিপে না ঢুকে, অনেক সময় এত তো ডিপে আমরা তো ঢুকতে পারি না সময়ের জন্য, আমি যদি অনেক ডিপলি অডিট না করি, অনেক সময় অনেক ইনফরমেশন তারা যা দিচ্ছে সেটার উপরেই কিন্তু আমাকে রিলাই করতে হচ্ছে। কিছু ইনফরমেশন হয়তো সে দিচ্ছে না, আমি জানছিও না, পসিবলও না জানা। ঠিক আছে, সো এই কারণে অ্যাবসলিউট অ্যাসুরেন্সটা পসিবল হয় না। এস্টিমেট and therefore uncertain, এটা একদম প্রভিশন বা প্রফেশনাল জাজমেন্ট যে পয়েন্টটা বলেছি সেরকমই। এস্টিমেটেড ফিগার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে, সেখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স আপনি কিভাবে দিবেন? ওটা তো এস্টিমেটেড ফিগার, এস্টিমেটেড মানে হচ্ছে এস্টিমেটেড ধারণা, আপনি অ্যাবসলিউট মানে অ্যাবসলিউট ফিগার লাগবে, ধারণার ফিগার দিয়ে অ্যাবসলিউট অ্যাসুরেন্স হয় না। আর অ্যাসুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ বি লিমিটিং, যেটা আমি প্রথম থেকেই বলছি যে আমাদের অ্যাসুরেন্স রিপোর্ট যেটা আছে বা ISS 701 যেটা হচ্ছে অডিটরস রিপোর্টের যে ফরম্যাট দিয়ে দিয়েছে, লিখার ফরম্যাট, ওইটার বাইরে আমরা কিন্তু কেউ রিপোর্ট করতে পারি না, ওখানে ল্যাঙ্গুয়েজ গুলা চেঞ্জ করা যায় না। আপনি হয়তো কিছু জিনিস অ্যাড করতে পারেন ডিপেন্ড অন যে কি ধরনের সিচুয়েশন, বাট আপনি মেইন জায়গায় হাত দিতে পারবেন না, যে কথাগুলো স্ট্যান্ডার্ডে বলা আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন না। সো ওই স্ট্যান্ডার্ডে আমাকে বলে দিয়েছে রিজনেবল অ্যাসুরেন্স,
কি বলেছে? রিজনেবল অ্যাসুরেন্স। আমি যদি আপনাদের চ্যাপ্টারটা শেষ করে অডিটরস রিপোর্টটা দেখানোর সুযোগ হয়, আমি দেখিয়ে দিব কোথায় ওয়ার্ডটা বলা আছে রিজনেবল অ্যাসুরেন্স। সো একটা স্ট্যান্ডার্ড যদি বলে রিজনেবল অ্যাসুরেন্স এর কথা, হাউ ক্যান আই ড্র অ্যাবসলিউট অ্যাসুরেন্স? আমি কি স্ট্যান্ডার্ডের বাইরে যেতে পারবো? নেভার। আমরা স্ট্যান্ডার্ডের বাইরে এক চুলও নড়তে পারবো না। ওকে, সো আমার অডিটরস রিপোর্ট কিংবা স্ট্যান্ডার্ড এটাই আমাকে লিমিট করে দিয়েছে, যাতে করে আমি অ্যাবসলিউট অ্যাসুরেন্স না দেই। ওখানেই বলে দেওয়া আছে রিজনেবল অ্যাসুরেন্স এর কথা। ওকে, ক্লিয়ার? Yes, ma'am. Okay, so that is all about the limitation of assurance or why absolute assurance is not possible. What is statutory audit? আমরা অ্যাসুরেন্স এর মাঝে অলরেডি অডিটের কথাবার্তা নিয়ে ডিসকাস করেছি, বাট স্পেসিফিক্যালি অডিট নিয়ে আবারও কথা বলা আছে এখানে একটু আলাদা করে। ডেফিনিশনটা যদি আমরা একটু দেখি, an audit is historically the most important type of assurance service in Bangladesh. This is because it is a legal requirement that all companies over a certain size have an audit. আমাদের বাসার আশেপাশে মুদি দোকান আছে, এদেরকে অডিট বাধ্যতামূলক? নো। এর একটা ট্রেড লাইসেন্স নেয়, বাট যদি আপনি আরজেসি তে রেজিস্টার্ড না, আরজেসি মানে কি? রেজিস্টার কোম্পানি। ইয়েস, কোম্পানি হিসেবে যদি আপনাকে জন্ম লাভ করতে হয়, আপনাকে আরজেসি রেজিস্ট্রেশন নিতে হবে। আর আরজেসি রেজিস্ট্রেশন যখন থেকে নিবেন তখন থেকেই আপনার কোম্পানির অডিটেড রিপোর্ট প্রতি বছর তার কাছে জমা দিতে হবে। এটা ম্যান্ডেটরি। তাহলে আমাদের আশেপাশে যারা যে ছোটখাটো দোকানগুলো, তারা ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস করছে, তারা আরজেসি তে রেজিস্টার্ড না। বাট আরজেসি তে যখনই আপনি রেজিস্টার্ড হবেন, ডেফিনেটলি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হলে কিন্তু অনেক বেনিফিট আছে, রাইট? এই কারণে রেজিস্ট্রেশন নেয়ার এত হিড়িক বা এত কোম্পানি বাংলাদেশে। বাট শুধু একটা কোম্পানি করলেই তো হলো না। কোম্পানি করা মানেই হচ্ছে আপনাকে আরজেসি তে ইয়ারলি অডিট রিপোর্ট জমা দিতে হবে। অডিট রিপোর্ট তো আপনাকে অডিট না করলে অডিট রিপোর্ট জমা দিবেন কোথা থেকে? তার মানে আপনাকে অডিট করাতে হবে প্রতি বছর। সো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যাসুরেন্স সার্ভিস, আমি অলরেডি বলেছি অ্যাসুরেন্স অনেকগুলো জিনিস। অ্যাসুরেন্স, ক্যাশ ইনসেন্টিভ অ্যাসুরেন্স, ইন্টারনাল অডিট অ্যাসুরেন্স, ট্যাক্স একটা অ্যাসুরেন্স সার্ভিস, ভ্যাট অ্যাসুরেন্স সার্ভিস, সবকিছু। বাস মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যাসুরেন্স সার্ভিস হচ্ছে এক্সটার্নাল অডিট। দিস ইজ বিকজ কি লিগাল রিকোয়ারমেন্ট যে কোম্পানি হিসেবে যদি তুমি জন্ম লাভ করো, তোমাকে ডেফিনেটলি অডিট করাতে হবে এবং অডিট রিপোর্ট প্রতি বছর আরজেসি তে জমা দিতে হবে, প্লাস এনবিআর এ জমা দিতে হবে। কারণ তোমার অনেকগুলো টাইপের ট্রানজাকশন যেগুলোর উপর ট্যাক্স অ্যাপ্লিকেবল, ট্যাক্স কি তুমি ঠিকঠাক মতো কেটেছো কিনা, জমা দিয়েছো কিনা, সবকিছু মিলিয়ে এই কমপ্লায়েন্স গুলো দেখার জন্য এনবিআর এও একটা রিপোর্টের কপি জমা দিতে হয়। প্লাস যদি লিস্টেড হও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, তো মাস্ট রিপোর্ট জমা দিতেই হবে। যদি তুমি ব্যাংক হও, বাংলাদেশ ব্যাংকে তোমাকে রিপোর্ট জমা দিতে হবে। সো এরকম রেগুলেটরি বডি গুলো ডিফারেন্ট, প্লাস সবার কাছেই যখনই আপনি রেজিস্টার্ড হবেন যে কোনো রেগুলেটরি বডির সাথে, আপনাকে ইয়ারলি অডিট রিপোর্টটা জমা দিতেই হবে এবং জমা দিতে হলে ডেফিনেটলি অডিট করতে হবে। ওকে, অবজেক্টিভ কি? Auditor objective হচ্ছে to express an opinion whether the financial statements are prepared in all material respects in accordance with an applicable financial reporting framework. Objective কি? Auditor objective হচ্ছে একটা opinion express করা যে financial statement যেটা prepare করা হয়েছে সেটা কি সমস্ত রকম applicable, ওই যে suitable criteria ওইটা meet up করে করা হয়েছে কিনা সেটা দেখা। ক্লিয়ার? এটা হচ্ছে অডিটের অবজেক্টিভ। এখন কি এলিমেন্টসটা আপনারা নিজেরা পড়েন, যদি না বুঝেন আমাকে বললেন। যে অ্যাসুরেন্স এর কি এলিমেন্টস পড়ে এসেছে তার জন্য এটা কোনো ব্যাপারই না, একবার একটু রিভিউ দেন। অ্যাসুরেন্স অনেকগুলো জিনিস মিলিয়ে, যার কারণে কি এলিমেন্টস এ কিছু
বাড়তি কথা ছিল, এখানে সেটা আরেকটু সাম আপ হয়ে এসেছে। একটু এক নজর দেখেন। বুঝতে অসুবিধা হচ্ছে? ম্যাম আমার সাবজেক্ট ম্যাটারটা নিয়ে একটু কোশ্চেন ছিল। সাবজেক্ট ম্যাটার বলতে বলেন। অডিট তো অডিটই, অডিটের সাবজেক্ট ম্যাটার কি হবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে, আর কি হবে বলেন? জি ম্যাম, আমরা যে কারণটাতে আমরা ওই জায়গায় অডিট করতে যাবো ওটাই কি আমাদের সাবজেক্ট ম্যাটার? এটাই, যেটার উপরে কাজ করতে যাচ্ছেন। যেমন ক্যাশ ইনসেনটিভ যখন বুঝিয়েছিলাম তখন বলছি ক্যাশ ইনসেনটিভে আপনি ইনসেনটিভ দিবেন ওই কোম্পানিকে, তার মানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ওই পার্টি ফাইলটা। জি, আর আপনি এখানে অডিট করছেন, অডিট কিসের উপরে অডিট করছেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ সাবজেক্ট ম্যাটার। জি, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আপনাকে থাকতেই হবে, এবং জি। এটা থাকার পরে আপনি দেখবেন যে রিলিভেন্ট ক্রাইটেরিয়া গুলো সে ফিল আপ করেছে কিনা, আইএস আইএফআরএস এগুলো মিট আপ করেছে কিনা, এবং লাস্টলি আমরা কি করি, একটা অডিটরস রিপোর্ট। অডিট রিপোর্ট। জি দ্যাটস ইট, ভেরি সিম্পল। ম্যানেজমেন্ট এখানে কি কোনো গ্রুপ অফ পিপলের মধ্যে? বোর্ড অফ ডিরেক্টরস এজেন্ট, কোম্পানির ম্যানেজমেন্টের মূল হেড হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, এটা দিয়ে বোঝানো হয়েছে। বাট রেসপন্সিবল পার্টি মানেই হচ্ছে ওই কোম্পানির যারা ম্যানেজমেন্ট তাদের পুরোটুকুকেই বোঝানো হচ্ছে। শেয়ার হোল্ডার তো ইউজার, শেয়ার হোল্ডার মানে কি, কোম্পানির মালিক তারা, মালিক ছাড়া বাকি যারা কোম্পানি চালাচ্ছে তারা সবাই রেসপন্সিবল পার্টি। ঠিক আছে, ওই রেসপন্সিবল পার্টির থেকে হয়তো বা একটা বোর্ড গঠন করা হয়েছে যে হ্যাঁ তোমরা কোম্পানিটাকে তোমরা দেখবা, তোমরা মানে হয় না একজনকে দুজনকে লিডার করে দেয়া বা হেড করে দেয়া, যে তোমরা দেখো। সবার কাছ থেকে তো নিশ্চয়ই ইউজাররা ইনফরমেশন নিতে চাইবে না, কোনো হেড বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড কোম্পানির হেড তাদের কাছ থেকে নেবে। ওইটাই হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস বা রেসপন্সিবল পার্টি। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, সো আমরা কি এলিমেন্টসটা খুব ইজিলি জানলাম। ট্রু অ্যান্ড ফেয়ার, এই ওয়ার্ডটা কি আগে কখনো শুনেছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম, শুনছি। শুনেছেন, বাট ডিটেলসটা আমরা আজকে জানি। ঠিক আছে, মনে হচ্ছে না সেম জিনিস? জি ম্যাম। ওভারঅল মনে হচ্ছে না ট্রু ফেয়ার সেমই তো? ফেয়ার ট্রু সেম কথা লাগছে না? ওকে, লেটস মি ডিসকাস ইন মাই ওয়ে ফার্স্ট, দেন উই উইল গো ইন দ্য বুকিশ ওয়ে। বইতে কি আছে পরে, আগে আমার কথা শুনে। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অডিট করছি, আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়া হচ্ছে, সেখানে নন কারেন্ট অ্যাসেট এত টাকা, ইনভেন্টরি এত টাকা, ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স এত টাকা, অ্যাকাউন্টিং রিসিভেবল এত টাকা, কিছু ফিগার থাকে না? ফিগার গুলো কোথা থেকে আসে? ট্রায়াল ব্যালেন্স, লেজার, জার্নাল। আমি যদি ওভাবে বলি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রাইট? এটা আমরা সবাই জানি, আমরা যারা অ্যাকাউন্টিং পড়ে এসেছি, যে ফিগার গুলা কোনটা থেকে কোনটা তারপরে কোনটাতে আসে। সো জার্নাল যদি ঠিক থাকে, ঠিক ফিগার লেজারে আসবে। লেজার যদি ঠিক থাকে, ওই ফিগার ঠিক ফিগারটা ট্রায়াল ব্যালেন্সে আসবে। ট্রায়াল ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ঠিক আসবে। সো আমরা কি করি, প্রথমে অডিটে গিয়ে আমরা আগে লেজারটা নেই না, ট্রায়াল ব্যালেন্সটা নেই না ওদের কাছ থেকে, নিয়ে আমরা চেক করি না ট্রায়াল ব্যালেন্সে কত, ফাইন্যান্সিয়াল ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক মতো আসছে কিনা, একটা রেকর্ডিং এর চেক দেই না, রেকর্ড ঠিক মতো হয়েছে কিনা, করেন কিনা? ইয়েস ম্যাম। That is called true. Figurial checking. রেকর্ডে মানে মূল জায়গা থেকে, মানে যেখানে বুকস এন্ড রেকর্ডস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে চেইন, এই চেইনটা আমরা প্রথমে কনফার্ম করি। দ্যাট ইজ কল্ড ট্রু। তাহলে হোয়াট ইজ ফেয়ার? শুধু কি ফিগার কনফার্ম করে চলে আসেন?
ভাউচার গুলো দেখি যেগুলো এগুলো ঠিক আছে কিনা। এই ফিগারের সোর্স অফ ডকুমেন্টস আমি চেক করি, প্রত্যেকটা ট্রানজেকশনের সোর্স অফ ডকুমেন্টস চেক করি, প্রসেস ঠিক আছে কিনা, অ্যাপ্রুভাল প্লাস আদার্স জায়গাগুলো সব কিছু মিলিয়ে চেক করি, অনেকগুলো চেকিং পয়েন্ট থাকে। তাহলে আমরা শুধু ফিগারিয়াল চেক করি না, আমরা সোর্স অফ ডকুমেন্টস গুলোও চেক করি যে সেটা ঠিক, মানে তার একটা ট্রানজেকশন মনে করেন 10 টাকার, এই 10 টাকার সোর্স অফ ডকুমেন্টস ঠিক আছে কিনা, কাগজগুলো ঠিক মতো রেখেছে কিনা, প্রসেসটা ঠিক মতো ফলো করেছে কিনা, রাইট? দ্যাট ইজ কল্ড ফেয়ার। তাহলে ট্রু অ্যান্ড ফেয়ার এটা কি আলাদা কিছু না একসাথে? আপনি কি শুধু ট্রু দেখলে হবে না আপনি শুধু ফেয়ার দেখলে হবে? আপনাকে দুটো একসাথেই দেখতে হবে, রাইট? আমি আবারও বলছি, ট্রু মানে হচ্ছে ফিগারিয়াল চেক, অ্যামাউন্ট চেক, যেটা আমরা বুকস অন রেকর্ডস গুলো থেকে দেখি যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফিগার কি আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফিগারিয়াল চেকটা করি, এটাকে বলছে ট্রু। হ্যাঁ, ফিগার ঠিক আছে, দ্যাট ইজ ট্রু। ফেয়ার, ফিগার ঠিক আছে, বাট সোর্স অফ ডকুমেন্টস ঠিক আছে, সেটা দেখতে হবে না? সেটা দেখার জন্য আমরা যখন কাজ করছি, দ্যাট ইজ কল্ড ফেয়ার। সো প্রত্যেকটা অডিটে আপনি শুধুমাত্র ট্রু দেখলে হবে না, আপনি শুধুমাত্র ফেয়ারনেস দেখলে হবে না, আপনাকে কি করতে হবে? ট্রু অ্যান্ড ফেয়ার একসাথে দেখতে হবে। ক্লিয়ার? এখন আপনি স্ক্রিনে ডেফিনেশন পড়েন। যে ইনফরমেশন, যে সোর্স অফ ডকুমেন্টস গুলো দেখবেন, সেখানে দেখবেন যে কমপ্লায়েন্স গুলো ঠিক আছে কিনা, বা ফেয়ারলি সমস্ত ডকুমেন্টস গুলো ঠিকঠাক মতো ইনফরমেশন সবকিছু মানে যে ফিগারটা আছে, ফিগারের রিলেটেড যে ডকুমেন্টস রাখার কথা, কমপ্লায়েন্স মেনটেন করার কথা, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, দ্যাট ইজ কল্ড ফেয়ার। ট্রু হচ্ছে ফিগারিয়াল চেক, বুকস এন্ড রেকর্ডস থেকে, যেটা অর্থাৎ অ্যামাউন্টের ফিগার গুলো চেক করা, যেটা সোর্স অফ ডকুমেন্টস হচ্ছে ফেয়ার, আর ফিগারিয়াল চেক হচ্ছে ট্রু। ঠিক আছে? সো দুটো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি অডিট রিপোর্ট দেখে থাকেন, দেখবেন লেখা আছে ট্রু অ্যান্ড ফেয়ার, যেখানেই লিখে ট্রু অ্যান্ড ফেয়ার একসাথে লিখতে হবে। ট্রু অ্যান্ড ফেয়ার আলাদা কোনো ওয়ার্ড হিসেবে কাউন্ট হচ্ছে না, যদিও এখানে ডেফিনেশন আলাদা। বাট আপনি একটা অডিটে আপনি শুধু ট্রু দেখলে হবে না, আপনি শুধু ফেয়ার দেখলে হবে না, আপনি শুধু সোর্স অফ ডকুমেন্ট দেখে চলে আসলে হবে না, আপনার রেকর্ডের সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার মিল আছে কিনা সেটাকে চেক করবে। আবার আপনি শুধু ফিগার চেক করলে হবে না, সোর্স অফ ডকুমেন্টস চেক করবে কে ঠিক আছে কিনা। সো একটা আরেকটার সাথে লিংক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যেটা আসবো সেটা হচ্ছে লিগাল অ্যান্ড কি প্রফেশনাল, সরি লিখাই তো বোঝা যাচ্ছে না, প্রফেশনাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, আমার এখানে ওই যে এটা ইয়ার জন্য আপনাদের বারটার জন্য লেখা ঢেকে গেছে। আচ্ছা, আমাদের অডিটের যে লিগাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস আছে সেটা কি? Auditors in Bangladesh are subject to both legal and professional requirements. The legal requirements contained within Companies Act 1994. আমি অলরেডি বলেছি যে কোম্পানি হিসেবে আপনি যখনই রেজিস্টার্ড হবেন 1994 অ্যাক্টে, কোম্পানিজ অ্যাক্টে কিন্তু আপনাকে ডেফিনেটলি অডিটের রিকোয়ারমেন্টস এর কথা বলা আছে। অডিট করতে হবে, অডিটের রিপোর্ট জমা দিতে হবে। সো আপনাকে অডিট করার বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না। সো কারা এলিজিবল অডিট করার জন্য? এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আ কোম্পানি অডিটর কারা? ইন্ডিভিজুয়াল, যে কেউ কোম্পানির অডিটর হতে পারবে যদি তার অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফিকেশন থাকে।
আবার অথবা কোনো ফার্ম, যখন আমাদের এখানে দেখেন ফার্ম পার্টনারশিপ ফার্ম আছে অনেকগুলো, আবার ইন্ডিভিজুয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে, যারা মানে লাইসেন্স প্রাপ্ত, তারাও কিন্তু অডিট করছে কোম্পানিগুলার। ঠিক আছে, সো আপনাকে একে তো আপনি কোয়ালিফাইড হতে হবে, প্লাস আপনার যদি লাইসেন্সটা থাকে আপনি ইন্ডিভিজুয়াল যে কেউ অডিটর হতে পারবে, অথবা ফার্মও অডিটর হতে পারবে। ঠিক আছে, আমাদের অনেকগুলো ফার্ম কিন্তু একজন দ্বারা পরিচালিত ইন্ডিভিজুয়াল, আবার অনেকগুলো ফার্ম হচ্ছে অনেক পার্টনার দ্বারা। ঠিক আছে, সো তারা এলিজিবল যাদের কোয়ালিফিকেশন আছে এবং যাদের রেজিস্ট্রেশন আছে অডিটর হিসেবে প্র্যাকটিস করার। ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে কোয়ালিফিকেশন ফর বিং অডিটর। আসলে এখানে বলা হচ্ছে যে কারা কারা অডিটর হতে পারবে না, এছাড়া বাকি সবাই অডিটর হতে পারবে। যদিও হেডিং এ আছে যে কারা অডিটর হতে পারবে, বাট নিচে কথা দেখেন, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 আন্ডার সেকশন 212 অলসো সেটস আউট ফ্যাক্টরস হুইচ মেক আ পারসন ইনএলিজিবল ফর বিং আ কোম্পানি অডিটর। কারা কোম্পানির অডিটর হতে পারবে না? ফর এক্সাম্পল, কারা হতে পারবে? অ্যান অফিসার অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, কোম্পানির অফিসার অথবা এমপ্লয়ি, সে হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হয়তো সে একটা লাইসেন্স নিয়েছে, বাট সে কি এই কোম্পানির অডিটর হতে পারবে? আমি চাকরিও করছি, আমি আবার একটা ফার্মও চালাচ্ছি পাশাপাশি, আমি কি এই কোম্পানি অডিট করতে পারবো? নো ম্যাম। নো ম্যাম। কোন জায়গায়, কোন ওয়ার্ডটাতে বাধা? ইন্ডিপেন্ডেন্ট, বারবার আমাদের এই ওয়ার্ডটা আসছে না, ইন্ডিপেন্ডেন্ট। আপনি কি ইন্ডিপেন্ডেন্ট এখন বলেন তো? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনি কি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দিতে পারবেন? নো ম্যাম। এই একটা জায়গা চিন্তা করলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারা অডিটর হতে পারবে, কারা পারবে না। ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। আ পার্টনার অর অ্যান এমপ্লয়ি অফ সাচ আ পারসন। আমি হচ্ছে গিয়ে একটা মানে ফার্স্টেরটা বলেছি কি যে আমি চাকরিও করছি, পাশাপাশি একটা ফার্মও চালাচ্ছি। আবার হচ্ছে কি পার্টনার অর অ্যান এমপ্লয়ি অফ সাচ এ পারসন, মনে করেন যে সে তো অডিটর হতে পারবে না, বাট তার সাথে যুক্ত বা সে একটা কোম্পানিতে যেই অডিট ফার্মে সে চালাচ্ছে, তার এমপ্লয়ি কেউ কিংবা তার সাথে আরেকজন পার্টনার আছে, সেও কিন্তু এই কোম্পানির অডিটর হতে পারবে না, কারণ তারা তো দুজনে ওতপ্রোতভাবে ওই ফার্মটা চালাচ্ছে। ঠিক আছে, সেখানে যদি ইন্ডিপেন্ডেন্সি মেনটেন না হয়, সে কোনোভাবেই এই কোম্পানির অডিটটা করতে পারবে না, তার কোনো পার্টনারও পারবে না, সে তো পারবেই না। এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ইন হুইচ সাচ এ পারসন ইজ এ পার্টনার। হ্যাঁ, এখন এখানে আবার ঘটনা কথা যদিও আপনাদের কাছে সেম মনে হবে, ঘটনা আবার আরেক রকম। মনে করেন আমার একটা পার্টনারশিপ ফার্ম আছে, আমি এইখানের পার্টনার, আমি কি করছি আরেকটা কোম্পানিতে কিছু টাইম হচ্ছে গিয়ে মানে চাকরি করছি, কিংবা কিছু টাইম ওখানে ইনভলভ আছি, বা কনসালটেন্ট হিসেবে কিছু টাইম ওখানে কাজ করছি। সো আমি বা আমার এই পার্টনারশিপ ফার্মটা ওই কোম্পানির, আমি যেখানে ইনভলভ আছি সেখানে কোনোভাবেই অডিট করতে পারবো না। আর লাস্টলি হচ্ছে ineligible by the above for appointment as auditor for any directly connected companies. আপনার হয়তো কোনো কোম্পানিতে শেয়ার আছে, 5% এর বেশি শেয়ার আছে, আপনি ওই জায়গায় শেয়ার হোল্ডার, তার মানে কি আপনার ইন্টারেস্ট আছে ওখানে। সো আপনি যদি কোনোভাবে কানেক্টেড হয়ে থাকেন ওই শেয়ার হোল্ডিং পজিশনের দ্বারা, তাহলে আপনি ওই কোম্পানির অডিটর হতে পারবেন না। মিনিমাম ফিগার হলে সেটা একদমই ইনসিগনিফিকেন্ট ফিগার হলে সেটা ভেবে দেখা যায়, বাট তারপরে উচিত না। আমার কোনো কোম্পানিতে শেয়ার আছে, আমি ওই কোম্পানির অডিট করতে পারবো না, এটাই স্ট্যান্ডার্ডে বলা আছে স্পষ্ট। ঠিক আছে, তো মোটামুটি এইটুকু অন্তত মাথায় ঢোকানো যে যেখানেই ইন্ডিপেন্ডেন্সিতে হ্যাম্পার হচ্ছে সেখানেই আমি অডিটর হতে পারবো না, একদম সিম্পল কথা। মিস, থার্ড নাম্বার লাইনটা আরেকবার একটু বলবেন? এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ইন হুইচ সাচ এ পারসন ইজ আ পার্টনার, অর্থাৎ আপনার একটা পার্টনারশিপ ফার্ম আছে, আপনি সেখানে একজন পার্টনার, প্লাস আরেকটা বিজনেস আছে সেখানেও আপনি পার্টনার, বা সেখানেও আপনি বেশ একটা অংশ জুড়ায় আছেন, বা সেখানে আপনার ইনভলভমেন্ট আছে। যেমন আমরা অনেকে কি করি যে ডিরেক্টর হিসেবে
কোনো একটা কোম্পানিতে থাকি, হয়তো বা ওরকম ভাবে সময় দিতে হচ্ছে না, বাট সেখানে একটা পজিশন হোল্ড করছি আমি, বাট আমি ফুল টাইম হচ্ছে গিয়ে একটা ফার্মের পার্টনার, প্লাস ওখানে টাইম টু টাইম আমি হচ্ছে কিছু সময় দিচ্ছি। সো আমি এই ধরনের, আমি বা আমার এই পার্টনারশিপ ফার্মটা ওই কোম্পানির অডিটর হতে পারবে না। থ্যাংক ইউ মিস। ঠিক আছে, কথাগুলো কাছাকাছি, বাট ওইটা আমি কনফিউশন দূর করার জন্য একটা ওয়ার্ড বলেছি, ইন্ডিপেন্ডেন্সি। কথার মাঝখানে দেখবেন ইন্ডিপেন্ডেন্সিতে হ্যাম্পার হচ্ছে কিনা, যদি হয় তাহলে সে অডিটর হতে পারবে না। ক্লিয়ার? ইয়েস মিস, থ্যাংক ইউ। ওকে। ক্লাস অ্যাটেন্ডেন্স, এই যে আপনি ক্লাস করছেন এটা রেকর্ড হচ্ছে আইসিবি তে, এখান থেকে আপনার অ্যাটেন্ডেন্স যে ফুল টাইম ক্লাস কারা করেছে, যে কয়জন, তাদেরকে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে। এমন কাউকে না যে 10 মিনিট ছিল আবার 10 মিনিট ছিল, এরকম কেউ না। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে স্টেজেস অফ অ্যান অডিট। অডিটের স্টেজ কয়টা? মূলত 5টা ধাপে অডিট করা হয়। কি কি ধাপ? ফার্স্টে হচ্ছে অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট। আপনি যদি অডিট করতে চান, প্রথমে আপনাকে কি এঙ্গেজমেন্ট লেটার লাগবে না? বলেন। এঙ্গেজমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া তো আপনি হচ্ছে কি অডিটে ঢুকতে পারবেন না। যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন, তাহলে হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট লেটার তাদেরকে ইস্যু করবেন এবং অডিটটা শুরু করবেন। সো প্রথম ধাপ কি? অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট। ওকে, একটা সেকেন্ড। স্যার, কো-হোস্ট ভাই আছেন? কি আছে ভাই? ভাইয়া আপনি দাগগুলা রিমুভ করতে পারবেন? লেফট সাইডে দেখেন যে একটা ইয়া আছে আপনার, ওই যে মিউটের উপরে একটা বাটন আছে। আমাদের এখানে অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট হবে কেউ বলতে পারবেন? এটা রেকর্ড করতেছে, ফুল ক্লাসটা রেকর্ড হয়তো, রেকর্ড হলে হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্ট তো এখানে কি আমরা কমেন্টস করতে হবে? না, কমেন্ট করতে হবে না। যে পার্টিসিপেন্ট যে আছে না, আছি আমরা, সবার নামের পাশে যে রোল নাম্বার লেখা আছে, এটা জি জি জি, নামের পাশে রোল নাম্বার থাকলেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো, গোলাম রব্বানী ভাই, আপনি কি পারতেছেন? হ্যালো। করতেছি ভাইয়া। হ্যাঁ, যা আপনি পারবেন। আসলে যে রিমুভ আছে, একটা ইরেজার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চলে গেছে। ভাই আমার রোল নাম্বারটা কি শো করতেছে ভাই? আপনি কে ভাই? ফরিদ মোড়ল। না ভাই, শো করতেছেন। হ্যাঁ, হ্যালো ভাই। এখানে ভাই আমার শো করতে গেলে আমি কি করবো ভাই? আমি তো প্রথম জয়েন হলাম, এটা জানি না। রিনেম করেন, চলে এসেছি। সরি, একটু ডিস্টার্ব হলো। সো যেটা বলছিলাম, স্টেজেস অফ অ্যান অডিট কি? ফার্স্টে হচ্ছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আমরা একটা এঙ্গেজমেন্ট লেটার ক্লায়েন্টকে দিয়ে থাকি। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং করতে হয়, কাজটা কিভাবে করব, কে কোন কাজটা করবে, কত সময়ের মধ্যে আমাদেরকে অডিটটা শেষ করতে হবে, সেটার একটা প্ল্যানিং করা। থার্ড হচ্ছে প্ল্যানিং অনুসারে প্রসিডিউর পারফর্ম করা। শুধু তো প্ল্যান করলেই হবে না, এরপর কাজটা ঠিক মতো করা। ফোর্থ স্টেজ হচ্ছে রিভিউ, জব ইনচার্জের রিভিউ, সুপারভাইজার রিভিউ, দেন পার্টনারের রিভিউ, এই জায়গাগুলো শেষ করা। এবং ফিফথ স্টেজ বা লাস্ট স্টেজ হচ্ছে রিপোর্ট, মানে একটা ইন্ডিপেন্ডেন্স অডিটর রিপোর্ট ড্র করা। সো মেইনলি 5টা স্টেজ কি কি? অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট, প্ল্যানিং করা, প্রসিডিউর পারফর্ম করা, রিভিউ অ্যান্ড কমপ্লিশন, এন্ড দেন হচ্ছে রিপোর্টিং। কি রে, কি ভিডিও? লোকজন ভিডিও অন করে বসে থাকে কেন? তাও আবার কেমন অদ্ভুত। যাই হোক, আমরা এটাকে অফ করে দেই, স্টপ ভিডিও। ওকে, আমরা একেবারে লাস্ট স্লাইডে চলে এসেছি, আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট স্লাইডে। সো প্রফেশনাল স্কেপটিসিজম এন্ড প্রফেশনাল জাজমেন্ট, দুটো ইম্পর্টেন্ট ডেফিনেশন আজকে পড়বো। ওকে, সো সরি, আমি হেডফোন না দিয়ে কথা বলছি, আপনারা কি শুনতে পাচ্ছিলেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি।
শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রফেশনাল স্কেপটিসিজম এবং প্রফেশনাল জাজমেন্ট দুটো পয়েন্ট, আমরা এই দুটো নিয়ে এখন একটু কথা বলি। এটাই আমাদের লাস্ট স্লাইড। স্কেপটিসিজম মানে কি? এনি আইডিয়া? অলওয়েজ কোশ্চেনিং মাইন্ড। কোশ্চেন মাইন্ডিং করা। আপনার যদি মনে হয় ক্লায়েন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যা দিয়েছে, ফিগার যা দিয়েছে ঠিক আছে, ওরা যেটা যেটা ডকুমেন্টস দিয়েছে ডকুমেন্টস ঠিক আছে, আপনার ভেতরে যদি কোশ্চেন না জাগে যে আসলে কি ঠিক আছে কিনা চেক করি, কিংবা কমপ্লায়েন্স গুলো ঠিক, এই যে আপনার ভেতরে কিন্তু জাগ্রত হতে হবে। কোশ্চেন করার একটা যে আগ্রহ, কোশ্চেন করে জানা, বোঝা এবং চেক করা, এটা যদি না থাকে, আপনি যদি তারটাই একেবারে সর্বসত্য বলে ধরে নেন, তাহলে কি আর অডিটে কোনো ফাইন্ডিংস পাবেন? না ম্যাম, না ম্যাম। আমরা শুনি না যে ও ভালো অডিট করে, ও ভালো অডিট করে, এরকম থাকে তো ফার্মে। সবাই তো সমানভাবে সবার হয়তো স্কেপটিসিজমটা কাজ করে না, বাট যার কাজ করে সে আগ্রহ সহকারে জেনে জিজ্ঞেস করে কিন্তু ফাইন্ডিংসও বের করে ফেলতে পারে অনেক বড় বড়। সো শুনি না যে ও ভালো অডিট করে বা ও ভালো এরকম দেখবেন, কিন্তু সবাই একভাবে আগায় না। সো ভালো অডিট করে মানে কি, তার মধ্যে প্রফেশনাল স্কেপটিসিজমটা খুব জাগ্রত, সে খুব কোশ্চেন করে জায়গাটা ক্লিয়ার হতে চায়, এবং তার কোশ্চেন আসে, সেগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে ওটার পেছনে লেগে থাকে, এবং একটা সময় দেখা যায় যে অনেক সময় ক্লিয়ার অ্যান্সার না পেয়ে সেটা ফাইন্ডিংস আকারে আসে, যদি ক্লিয়ার অ্যান্সার না দিতে পারে কোম্পানি। সো is an attitude that includes an questioning mind, being alert to condition which may indicate possible misstatement due to fraud and error। অর্থাৎ আপনার ওই কোশ্চেন বা ওই কোশ্চেন করে যদি আপনি সেটা অ্যান্সার না বের করেন, এটা অনেক সময় ফ্রড বা এরর এগুলোর একটা সম্ভাবনা জায়গায় যে হ্যাঁ এখানে কিছু একটা আছে, বাট আপনার যদি কোশ্চেনিং মাইন্ড না থাকে আপনি সেটা বের করতে পারবেন না, ঠিক আছে, বা সেটা জানতে পারবেন না। আর প্রফেশনাল জাজমেন্ট কি? আমরা দেখি না আমাদের যে সিনিয়ররা আছে বা জব ইনচার্জ যারা আছে বা যারা রিভিউ দেয়, আপনি যে জায়গায় দেখেন নাই ঠিক মতো সে সেটাই কোশ্চেন করে বসবে, বা একটা জায়গা হয়তো আপনি অত ভালো অডিট করতে পারেন না বা আপনি স্কিপ করে গেছেন, দেখবেন সে সেই জায়গাটাই ধরেছে। হয় না এরকম? আপনি হয়তো ভাবতেছেন ব্যাপার কি, উনি কিভাবে বুঝলো এই জায়গায় সমস্যা আছে, দেখবেন উনি ওটা নিয়ে খোঁচাচ্ছে, ওটা নিয়ে আপনাকে কোশ্চেন করছে, আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছেন না, হয়তো অডিট করেছেন ঠিক মতো, ডকুমেন্টস হয়তো রাখেন নাই, বা কিছু না কিছু একটা, মানে আপনি ওটা তাকে স্যাটিসফাই করতে পারছেন না, হয় কি না বলেন? কারণ কি? তারে কি কেউ কানে কানে বলে দিয়ে গেছে যে তুমি ওকে এটা জিজ্ঞেস করো? অনেকদিন ধরে অডিট করছে, তার নলেজ, তার ট্রেনিং, ফার্মে যদি যে ট্রেনিং দেওয়া হয়, তার নলেজ প্লাস এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে সে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলেই বুঝে এখানে ফাইন্ডিংস কোথায় বা এখানে প্রবলেম কোথায় থাকতে পারে, কোন কোন জায়গায় টাচ করলে অডিটটা মানে কোয়ালিটিফুল অডিট হবে। সব টাচ করার দরকার নেই বা সব জায়গা নিয়ে আপনাকে কোশ্চেন করার তার দরকার নেই, সে বেছে বেছে মেইন পয়েন্ট গুলাই হিট করেন, ঠিক আছে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ারও মানে আরো 4-5 বছর পরেও যখন মনির স্যারের সামনে রিভিউতে বসতাম, স্যার এমন একটা জায়গা খোঁচাই বের করতো, আমি পুরো অবাক হয়ে যেতাম, স্যার এটা কেন জিজ্ঞেস করছে, দেখতাম যে ঠিক ওই জায়গাতেই প্রবলেম আছে। মানে আমাদেরও পরিপক্ক হতে, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেই যে পরিপক্ক তা কিন্তু না, শেখার কিন্তু কোনো মানে সীমা পরিসীমা নেই, আমরাও কিন্তু মানে প্রতিনিয়ত লার্নিং লার্নিং লার্নিং। সো অনেক দিন পরেও আমাদের হয়তো আরো কিছু অজানা জায়গা বের হতো যে না এটা আরেকটু এভাবে দেখলে বোধহয় জিনিসটা। সো ইটস কল্ড এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের কারণেই, নলেজ, ট্রেনিং এগুলোর কারণেই একটা মানুষ বা একটা সিনিয়র বুঝে যায় যে কোথায় কি সমস্যা। সো প্রফেশনাল জাজমেন্ট অর্থাৎ আপনার জাজমেন্ট ইউজ করে হচ্ছে আপনি কোনো একটা জিনিস চেক করবেন, দেখবেন, সার্কামস্টেন্সেস বুঝবেন, ডিসিশন নেবেন, ঠিক আছে। সবসময় মানে সবকিছু সব জায়গায় বলে দেয় না, কিছু কিছু জিনিস ওই যে ট্রেনিং, নলেজ, এক্সপিরিয়েন্সের কারণে ওই জাজমেন্টটা আপনার মাঝে আপনা আপনি আসবে, প্রফেশনাল জাজমেন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার?
Yes, ma'am. Okay. Yes, ma'am. ও আচ্ছা, একজন কোশ্চেন করেছে অডিট ফার্মের কি আরজিসি তে রেজিস্ট্রেশন নিতে হয় কিনা। অডিট ফার্ম তো পার্টনারশিপ ফার্ম হলে তো পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন, তার তো আরজিসির ওখানে রেজিস্ট্রেশন করতে হবে না, আর তার রিপোর্ট আরজিসি তে জমা দিতে হয় না, তার এগুলো আইসিএবি রিভিউ করে। তাদের যে ঠিকঠাক মতো ফাইন্যান্সিয়াল জায়গাগুলো বা অডিট গুলো ঠিক মতো করেছে কিনা, কতগুলো অডিট করেছে, ঠিক মতো হয়েছে কিনা, কোয়ালিটি গুলা জাস্ট করে, এগুলো আইসিবি করে। ঠিক আছে, ওকে। সো আর কোনো কোশ্চেন আছে কিনা যদি আমাকে জানাতেন, আমি ক্লাসটা শেষ করব, কজ আমার একটা জাস্ট একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, সেটা হচ্ছে রেকর্ডিংটা কিভাবে অ্যাভেইল হবে আমাদের কাছে? বুঝি না। আমাদের এই ক্লাসের যে রেকর্ডিংটা, এটা আমরা দ্রুত কিভাবে পেতে রেকর্ড পারি? কেন? আপনি তো ক্লাসে ছিলেন, আপনার জন্য রেকর্ড কেন জি দরকার? ম্যাম, না তাও যদি আর কি, যদি আবার পরে কোনো কিছু দরকার পড়ে, আমি যেমন আবার আপনার ক্লাসের পর আমি আবার বইটা আরেকবার একটু রিভিউ দিব এই চ্যাপ্টারটা, সো টু ক্লিয়ার আউট দ্য কনফিউশন। সো যদি আচ্ছা, এটা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি আপনাদেরকে হেল্প করবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ইনফরমেশন আমি দেখছিলাম, সেটা কে চালাচ্ছে বা কে ওপেন করেছে? আমি করেছি। আচ্ছা, আপনার ওখানে সবাই জয়েন করছে তাই তো? জি জি। ম্যাম আচ্ছা। আমি জয়েন্ট নেই তো, সো যদি একটু লিঙ্কটা দিত আমি কানেক্ট করতে পারতাম। ওকে, উনি দিয়ে দিবে। আচ্ছা, আমি মেসেজ কেন পাচ্ছি না? আচ্ছা, চ্যাট বক্সেও অপশন আছে চ্যাপ্টারটা শেয়ার করার, আমি সেখানেও শেয়ার করছি, প্লাস দাঁড়ান একটু, ডিরেক্ট মেসেজ না, ম্যাম আমি কি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করতে পারি? না না, তাহলে পার্সোনালি মনে হয় দিলে ভালো হয়। আমি দিচ্ছি, আমি আগে চ্যাট বক্সে দিচ্ছি। এখান থেকে তো একটা সম্ভাবনা যে এখনই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন, এটা একটা অপশন থাকছে। দাঁড়ান, আর সেকেন্ড হচ্ছে আপনার নাম কি যেন, একটু ইমেল আইডিটা আমাকে দেন। আমি ইমেল আপনাকে আইডিটা, করেছি। ইমেল আইডিটা একটু দেন, আমি মেইল করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি পেয়েছি, আপনি একটু মেইল আইডিটা হোয়াটসঅ্যাপে দেন। ম্যাম এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ নেন, আমি তারপরে ওকে মেইল করছি রাব্বানিকে, যাতে করে যদি কেউ মিস করে সে যেন নিয়ে নেয়। বললাম রাব্বানি, আমি সেন্ড করেছি, আপনি দেখেন পান কিনা, হ্যাঁ আমাকে একটু জানান। আর আর কার কি কোশ্চেন আছে বলতে পারেন, আমি আর অল্প আমার একটা কোশ্চেন ছিল। জি মিস, কোশ্চেনটা হচ্ছে কি, এক্সটার্নাল অডিট রিপোর্ট যেগুলো আমরা দিয়ে থাকি ওগুলো কি মিস সবগুলি রিজনেবল অডিট এর মধ্যে না না না, এটা ডিপেন্ডস অন যে কি টাইপের ফাইন্ডিংস আপনার আসছে। এটা কোয়ালিফাইড হতে পারে, অ্যাডভার্স হতে পারে, ডিসক্লেমার হতে পারে, ইট ডিপেন্ডস অন। এগুলো আমি ডিসক্লেমার হলে সেটা কি মিস লিমিটেড অ্যাসুরেন্সে পড়ে যাবে নাকি রিজনেবলই থাকে? ডিসক্লেমার, অ্যাডভার্স এবং কোয়ালিফাইডটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স, আর আনকোয়ালিফাইডটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। আমি এগুলো সব ডিসকাস করবো চ্যাপ্টার 4 এ, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আর রাব্বানি আপনি মেইলটা পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন ভাইয়া। জি ম্যাম, পেয়েছি। কোশ্চেন ছিল। হ্যাঁ, আর কি? জি জি বলেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে আমি কতটুকু ফাইন্ডিংস পাইলে আমি এটা রিপোর্টে শো করব? আমি বলেছি আপনাদেরকে এগুলো চ্যাপ্টার 4 এ আমি ডিসকাস করব। এটা
চ্যাপ্টার 4 এর পার্ট। রিপোর্টিং ma'am. অনেক বোঝার জিনিস, অনেক ma'am. ডিপের জিনিস, এটা এখনই ফার্স্ট চ্যাপ্টারে বুঝতে চাইলে হবে না, আমি এত শর্ট টাইমে আপনাদেরকে বোঝাতে পারবো না। ওকে, একটু ধৈর্য ধরতে হবে, কি কি টাইপের ওপিনিয়ন হয়, কি কখন কি রিপোর্ট আমরা ড্র করি, এটা বুঝতে হলে আপনাদেরকে চ্যাপ্টার 4 পর্যন্ত একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু। কি হয়েছে আসো, যাও তুমি, যখন ক্লাস শেষ। নো নো নো, এই যে মা আছে, এই যে। জি বলেন। ম্যাম একটা প্রশ্ন ছিল। হুম। ম্যাম আপনি যে বলছিলেন যে মানে যখন আমরা একটা অডিট রিপোর্ট করি, এক্সটার্নাল অডিট করি, তখন তো ওরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করে দেয়। করে দেওয়ার পরে দেখা যায় কি মানে ওদের যে ব্যাংকের ডিটেলস গুলো 10টা থাকলে 8টা দেখায়, 2টা দেখায় না। কিন্তু এটা পরবর্তীতে যখন আমরা মানে জানতে পারবো, তখন ওই প্রসেসটা মানে কি বলছিলেন একটু আমি বুঝতে পারিনি, যদি বলতেন। আরেকবার একটু কোশ্চেনটা করেন। ইয়েস। যখন ম্যাম আমরা একটা মানে এক্সটার্নাল অডিট করি, তখন ওরা তো আমাদের ফিনান্সিয়াল মানে অডিট করে দেয়, 2টা দেখায় না। আমাদের অডিট রিপোর্টটা করা হয়, তারপরে যখন আমরা যাই এরকম আরো 2টা ব্যাংক আছে, তখন আমাদের কি করণীয়, মানে এই বিষয়টা। এখানে কি আপনি যদি ইম্প্যাক্ট না পড়ে, আমি বলেছি যে ওই জায়গা ট্রানজেকশনই হয়নি, তাহলে ওইটা আসলে আপনার বের করা কিন্তু ডিফিকাল্ট। এটা হয়তো কোম্পানির অন্য কেউ বা অন্য কোনো ডকুমেন্টস ঘাটতে গিয়ে হয়তো আপনি যদি তখন ইনফরমেশনটা আপনি হয়তো রিলেট করতে পারবেন। আদারওয়াইজ ওরা যদি না দেয়, হাইড করে কোনো কিছু, তাহলে একটু ডিফিকাল্ট বের করা। দেখা যায় ম্যাম মানে অডিট রিপোর্ট করা হয়েছে, ঠিক আছে, তখন হয়তো বা যখন মানে ব্যালেন্স শিটে দেখানো আছে যে এই টাকাটা যে ব্যাংকে আছে, কিন্তু দেখা যায় যে 5 লাখ টাকা দেখানো আছে, আমি ব্যাংকে পাইলাম 8 লাখ টাকা। তো মানে এইটার মানে কি করবো? হ্যাঁ, আমি তো বলেছি যে অনেক টাইমে বের হয়ে যায়, কারণ একটা আরেকটার সাথে লিঙ্ক, আরেকটার সাথে লিঙ্ক, ম্যাক্সিমাম টাইমে বের হয়ে যায় যদি কিছু হাইড করে। একটু যে প্রফেশনাল জাজমেন্ট, এক্সপিরিয়েন্স, এই জায়গাগুলো তখন কাজ করে। হ্যাঁ, কিভাবে ডিল করেছেন অন্যান্য অর্গানাইজেশনে, সেটা চিন্তা করে একটা র্যান্ডম চেক দেয়া যেতে পারে যে আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। নর্মালি দিয়ে দেয়, বাট সামটাইমস ইন্টেনশনাল আনইনটেনশনাল হতে পারে, মিস করে যায় বা হাইড করে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ঠিক আছে, বুঝছিলাম। আর কোনো কোশ্চেন? কোশ্চেনের সুযোগ এখনই অফ থাকছে না, আমি নেক্সট ক্লাসটা ম্যাম কিছু বলবেন? এক্সপেকটেশন গ্যাপটা চ্যাপ্টার 4 এ ব্রডলি ডিসকাস করা আছে, আমি সেটা ওই চ্যাপ্টারে পড়াবো। ওকে ম্যাম। ম্যাম একটা বিষয়, সেটা হচ্ছে যে যে সময়টা ব্রেক দিলেন, ওই সময় তো যদি কেউ বের হয়, তো সেটা কি আসলে ইয়েতে কাউন্ট হবে না? আপনি যদি 75% টাইম যদি আপনি থাকেন, তাহলেই আপনার প্রেজেন্টটা কাউন্ট হবে। ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম 10-15 মিনিটস নেটওয়ার্কের ডিসরাপশনের কারণে অনেকে মিস হয়ে যায়, বা ব্রেকের টাইমে অনেক হয়তো বের হয়ে যাচ্ছে আবার ঢুকছে। এটা রেকর্ডেই বোঝা যাবে যে কে ইন্টেনশনালি ক্লাস করেনি বা কে করেছে, কে প্রেজেন্ট ছিল না ছিল, কতক্ষণ ছিল, এগুলো রেকর্ড দেখেই আইসিবি ওটাকে কাউন্ট করবে। হ্যাঁ, নো টেনশন। আপনার মাঝে মাঝে আমাদের কানেকশন লস হয়ে যায়, আমরা 10-15 মিনিট 20 মিনিট হয়তো থাকছি না। 3 ঘন্টার ক্লাসে আপনি যদি 20 মিনিট না থাকেন, এটা কিন্তু খুব মেজর কোনো অপরাধ না। ঠিক আছে, হতেই পারে। আমাদের একটু আগে তো আমার কারেন্ট চলে গেছিল বাসায়। জি ঠিক আছে ম্যাম। 20 মিনিটস অলমোস্ট লেট হয়ে গেছে। ইয়েস, ওইটাই তো বলছি, এটা হতেই পারে, কোনো সমস্যা নাই। জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবেন। মিস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা কি মিস আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফুল ক্রাইটেরিয়াটাকেই বোঝাচ্ছে, রাইট? ইয়েস ইয়েস, এগুলো আপনারা অ্যাকাউন্টিং চ্যাপ্টারে আপনাদেরকে পড়াবে, কভার করবে।
আমি শুধু অ্যাসুরেন্সে পড়াবো হচ্ছে আইএস গুলার কমপ্লায়েন্স হয়েছে কিনা আপনি যখন অডিট করবেন দেখবেন, বাট আইএস এ কি বলা আছে না বলা আছে ডিটেলসটা আপনার অ্যাকাউন্টিং বইতে আছে। আপনার ওই নলেজটা থাকতে হবে, তাহলে আপনি অডিটে কমপ্লায়েন্স গুলো চেক করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ মিস। হ্যাঁ, কোশ্চেনের সুযোগ খোলা থাকছে, আমি আছি। এনগেজমেন্ট কি আমরা অডিট বলতে পারি? না, এই যেমন ইন্টারনাল অডিট, এটা বলা আছে আদার অ্যাসুরেন্স এনগেজমেন্ট। অডিট তো এক্সটার্নাল অডিট যেটা সেটাকে অডিট বলছি। ইন্টারনাল অডিট, ভ্যালুয়েশন, ট্যাক্স, ভ্যাট, ক্যাশ ইনসেন্টিভ, অ্যাকাউন্টস প্রিপারেশন সবকিছু অ্যাসুরেন্স এনগেজমেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালাম, আর স্টক হোল্ডারের মধ্যে পার্থক্যটা কি? স্টেক হোল্ডার হচ্ছে যারা কোম্পানির এই যে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার মানে অডিট করছেন, এটার বেনিফিট যারা পাবে তারা হচ্ছে স্টেক হোল্ডার। বেনিফিট যারা পাবে, হ্যাঁ, বেনিফিট পেতে হলে ইনভেস্টর হতে হবে, ব্যাংক। হ্যাঁ, বলো বলো, দাঁড়াও। বলতে আপনি ঠিক ওইভাবে এখানের সাথে রিলেট করতে পারবেন না কোনো ওয়ার্ডকে, ঠিক আছে? জি ম্যাম। স্টেক হোল্ডারটাই প্রচলিত এবং এটাই হচ্ছে আমাদের এখানের সাথে রিলেটেড ওয়ার্ড। যাচ্ছিলাম। হ্যাঁ, নাজিবা, আপনি মানে হচ্ছে গিয়ে ক্লাসের টাইমে আমরা কি বই নিয়ে বসাটা কি বেটার হবে নাকি শুধুমাত্র আপনার ক্লাসটা? বই সামনে রাখবেন। আমি কিছু কিছু জিনিস সিনপসিসটা এনাফ, বাট সামটাইমস আপনার যদি মনে হয় যে হ্যাঁ সিনপসিস বইয়ের সাথে সাথে উল্টাচ্ছি, বা আমি সামটাইমস বলবো বইয়ের এই পাতায় এটা বলা আছে বা এটা এখানে দেয়া আছে, সো আপনি ইউ ক্যান রিলেট ইজিলি আর কি। আচ্ছা ম্যাডাম, ফ্রম টাইম টু টাইম আমরা কি হচ্ছে কি কিছু মডেল কোয়েশ্চেন্স কি করতে পারি? ডেফিনেটলি, আই উইল ট্রাই। 4টা চ্যাপ্টার অন্তত শেষ হওয়ার পরে আমি মডেল কোশ্চেনটা একবার রিভিউ দিব, ওই 4টা চ্যাপ্টারের কি কি টাইপ কোশ্চেন আসে না আসে একটা চেক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অনেক সময় সহজ হয় না, বাট আই উইল ট্রাই। এটা একবার চেক পরে বাকি আরো 4টা চ্যাপ্টারে যাবো। ওকে, ভেরি দেখি না।